হেসে উত্তর দিলাম, হ্যাঁ চাচা, আমি সেই রাফি। কেমন আছেন চাচা? শফিক চাচা বলল, আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে। আগে বলো তোমার কি অবস্থা? জেলের ভাত খেয়ে কি এই 8 বছরে কিছু শিক্ষা হলো, না আবার ওই আগের মতোই আছো? শফিক চাচার এমন কথা শুনে থমকে গেলাম। এই শফিক চাচা আমার এত ভালোবাসতো যে তার বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো তবে সে আমাকে না দিয়ে খেত না। আর সেই শফিক চাচা আজ আমাকে এমন কথা বলতে পারলো। তারপর আমি মাথা নিচু করে আসি। তারপর শফিক চাচা বলে ওঠে, কিছু বলছো না যে? নাকি জেলে থেকে কান দুইটাতেও শুনতে পাও না? তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, জি চাচা, ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমি তো ভালোই আছি। তা কবে জেল থেকে ছাড়া পেলে, নাকি জেল থেকে পালিয়েছো? শফিক চাচার এমন কথা শুনে যেন কান্না পাচ্ছে, কিন্তু ধরে রেখেছি। এই সেই শফিক চাচা যে কিনা আমার বন্ধুর চেয়ে কোনো অংশে কম ছিল না। এমনকি মাঝে মাঝে আমার সাথে মাঠে গিয়ে খেলতো। আমার একটু শরীর খারাপ হলে নিজে অফিস না গিয়ে আমার সাথে থাকতো। সবসময় নিজের আপন ছেলের মতো ভালোবাসতো। তিনি আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ ছিলেন, আর তিনি আমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেটা বলার বাইরে। আর তিনি এই 8 বছরে এত পরিবর্তন হয়ে গেল। এক মিথ্যা মামলায় কিনা আমাকে পুরো পৃথিবীর কাছে বিশাল এক অপরাধী বানিয়ে দিল। তারপর শফিক চাচাকে বললাম, চাচি কেমন আছে? চাচির শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তা বললে না তো, কবে জেল থেকে এসেছো? কালকে দুপুরে ছাড়া পেয়েছি। ও তা ভালো, এখন অন্তত ভালো হয়ে যাও, নাকি আবার আগের মতোই ওসব করবে? রাফি নিশ্চুপ। শফিক চাচা বলল, কি কিছু বলছো না যে? রাফি বলল, শফিক চাচা, আপনার মেয়ে ইভা ভালো আছে তো? এই কথা বলার পর শফিক চাচা যেই কথা বলল তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই। তিনি বললেন, কেন, একবার নিজের মামাতো বোনের সাথে হয়নি, এবার আমার মেয়ের দিকে কোন নজর দিচ্ছিস? আমি শুধু অবাক হয়ে থাকলাম যে শফিক চাচার মেয়েকে আমি নিজের বোনের চোখে দেখি, আজ কিনা শফিক চাচা এমন কথা বলতে পারলো। আমি শুধু নীরবে সব শুনলাম, আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে আসলো। তারপর শফিক চাচা বলে ওঠে, তোমাকে আমি এত ভালোবাসতাম, এত তোমাকে ভালো জানতাম, আর তুমি এই প্রতিদান দিলে। তখন আমি কান্নার স্বরে বললাম, চাচা বিশ্বাস করেন, আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। শফিক চাচা বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি কিছু না করলে তো তোমাকে ফাঁসিয়ে অনেক বড় কাজ করা হয়ে যাবে। তোমার এসব কথা আমি আর শুনতে চাই না। তারপর আমি নিজের মতো করে চুপ থাকি। তারপর আবার শফিক চাচা বলে ওঠে, তা কোথায় থাকবে শুনি? তোমার বাবা মা তো আর তোমায় তাদের সাথে থাকতে দিবে না। যা কাজ করছো তুমি, তার জন্য তো তারা তাদের মুখ কাউকে দেখাতে পারে না। রাফি বলল, দেখি চাচা, আল্লাহ কোথায় ব্যবস্থা করে। শফিক চাচা বলল, দেখো, তাই দেখো, আর ভালো হয়ে যাও। এই বলে শফিক চাচা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি হাঁটা শুরু করলাম আমার বাড়ির দিকে। সবকিছু যেন পাল্টে গেছে। আগের মতো আর সেই গাছপালা নেই, আমাদের সেই খেলার বিশাল বড় মাঠও নেই। তার জায়গায় আছে শুধু বিশাল এক 10তলা বিল্ডিং। রাস্তাঘাট সব যেন আমার কাছে নতুন, অথচ এক সময় এই সবকিছু আমার কাছে কিছুই ছিল না। সব জায়গায় আমার চলাচল। তার 30 মিনিট পর অনেক কষ্ট করে খুঁজে বের করলাম আমার সেই বাড়ি। তবে আমার দেখা আর সেই 6 বছর আগের বাড়ি নয়, এক নতুন রুমের বাড়ি। আমি থাকার সময় এই বাড়ি ছিল 2 তলা, সেই বাড়ি এখন 5 তলা। আর বাড়ির গেটও বেশ বড় হয়েছে, সাথে বাড়িতে রাখা হয়েছে একটা দারোয়ান। তারপর বাড়ির গেটের সামনে নিজের একটি ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে বাবাকে ডাকতে থাকলাম, বাবা, ও বাবা, শুনছো আমি এসেছি। তার সাথে সাথে দারোয়ান এসে আমাকে ধমক দিয়ে বলল, এই বেটা, এখানে এইভাবে চিৎকার করছিস কেন? যা এখান থেকে। তখন অনেক খারাপ লাগলো, কারণ আমি আর সেই আগের রাফি নেই। মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি। আমাকে চিনাটা অনেক কষ্টের। তবুও যে কিভাবে শফিক চাচা আমাকে চিনলো তা আমার বোঝার বাইরে। হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসার জন্য আজ 8 বছর পরও আমাকে চিনছে। তবে সে আমার সেই 8 বছর আগের কথার মতো আজও আমায় বিশ্বাস করেনি। কেন যে তা করেনি আজও জানি না। সেদিন পুলিশ আমায় টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তবু শফিক চাচা তা দেখছিল। আমি শুধু পাগলের মতো বলছিলাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু কেউ আমার সেদিন কোনো কথা বিশ্বাস করেনি। তারপর দারোয়ানকে বললাম যে এই বাড়ির মালিককে কি একটু ডেকে দিবেন? দারোয়ান বলল, কেন, আপনি কে? আর এই অসময় স্যারকে ডাকলে স্যার ভীষণ রাগ করবে, আপনি বরং পরে আসবেন। না ভাই, একটু কষ্ট করে গিয়ে বলেন না। দারোয়ান বলে, আরে ভাই, আজব লোক তো, বলছি না এখন ডাকতে পারবো না। আর আপনি স্যারের কি হন? তারপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমি তার ছেলে হই। দারোয়ান বলল, এই মিয়া, আপনি মস্করা করার আর জায়গা পাননি? স্যারের একমাত্র ছেলে হৃদয় 1 মাস আগে তার বউ বাচ্চা নিয়ে আমেরিকায় গেল, আর আপনি বলেন যে আপনি তার ছেলে? হৃদয় নামটা শুনে বুঝতে দেরি হলো না যে এটা আমার আপন বড় ভাই। তবুও তার একমাত্র সন্তান মানে বুঝলাম না।
তাই আবার দারোয়ানকে বললাম, ভাই এটা কি আহসান কবিরের বাড়ি না? দারোয়ান বলল, হ্যাঁ এটা তো কবির স্যারের বাড়ি, কেন কি হয়েছে? রাফি বলল যে বললেন তার একমাত্র সন্তান। দারোয়ান বলল, হ্যাঁ তার তো একমাত্র সন্তানই, আর সে হলো হৃদয়। তার নামেই তো কবির স্যার সব সম্পত্তি লিখে দিয়েছে। তারপর একটু থমকে গিয়ে বললাম, তা তোমার কবির স্যারের আর কোনো কি সন্তান নেই? দারোয়ান বলবে, আর কোথা থেকে আসবে শুনি? তবে শুনেছি তার আরেকটি ছেলে ছিল যে কিনা 8 বছর আগে মারা গিয়েছে। এই কথা শুনে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল, নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর দারোয়ান বলল, কিছু বলছো না যে? আমি বললাম, ও কিছু না। তারপর আমি সেখান থেকে চলে আসার সময় দারোয়ান বলে উঠে যে, আপনি না কবির স্যারের সাথে দেখা করতে চাইলেন, তা চলে যান যে। রাফি বলল, না ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। দারোয়ান বলল, ও তাই বলি, আপনি আবার কেমনে কবির স্যারের ছেলে হন? তারপর আর আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি, আমার নিজের বাবা মাও তার সন্তানকে মৃত বলতে পারে। আমি কি তাদের কাছে এত বড়ই অপরাধী? এসব ভাবতে ভাবতে এক সময় আমি আমার সেই পরিচিত এক লেকের কাছে এসে পৌঁছাই। তবে এটাও আর 8 বছর আগের লেকের মতো নয়। লেকের চারপাশে হাঁটার জন্য রাস্তাও সেই রাস্তায় লাইট লাগানো হয়েছে। তবে কি এই 8 বছরে সবকিছু পরিবর্তন? তারপর লেকের পাশের এক জায়গায় বসি, দুপুরবেলা মাথার উপর রোদ, আর আমি লেকের পাশে একটি গাছের নিচের ছায়ায় বসি। ভালোই লাগছে এই গাছের ছায়া। মাঝে মাঝে রোদের ছায়ার মধ্যে হালকা করে শীতল বাতাস, চারিদিকে নিস্তব্ধ, কেউ নেই আশেপাশে। তারপর আমার নজর কাড়ল সেই গাছটি যেখানে আমি বসে আছি। পিছনে ঘুরে দেখি এই তো সেই গাছ, যেটা আজও আমার নিজের হাতে খোদাই করা নাম আছে। আজ 8 বছর পরও সেই গাছে আমার নাম খোদাই করা আছে। তারপর সেই গাছের দিকে তাকিয়ে থাকলাম। আজ এতগুলো বছর পরও সে আমার নামটি তার শরীরে ধরে রেখেছে। তবু আমার পরিবার আপনজন মনে রাখিনি। আমার এখন আর কিছু করার নেই। তারপর মনে পড়লো আমার বড় ভাই তো তাহলে বিয়ে করেছে। দারোয়ান বলল যে, যদিও ভাইয়ার বিয়ের ব্যাপারটা আমার অজানা কিছু না, আমি জেলে যাওয়ার আগেই ভাইয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। সে তো এখন আমেরিকায়, সে কি তার সন্তানদের কাছে আমার কথা বলেছে? বলার তো কথাও না। আমার মতো চাচার কথা কি কোনো বাবা তার সন্তানদের কাছে বলবে? সেই 8 বছর ধরে অপেক্ষায় আছি কবে আমি ছাড়া পাবো আর বাড়ির সবার সাথে দেখা করব। হয়তো 8 বছর পর আমাকে আবার সবাই বুকে জড়িয়ে ধরে কাছে টেনে নেবে। হয়তো বা তারা একদিন না একদিন আমার সত্যিটা জানবে। আমি অপরাধী নই, কিন্তু আজ বুঝলাম যে মানুষ চিরদিন বিশ্বাস মানুষের উপর থাকে না। তারপর অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ দেখি আকাশ কেমন যেন মেঘলা হয়ে গেছে, হিমেল বাতাস বইছে, মনে হয় তুমুল বৃষ্টি হবে। এদিকে কাল থেকে তেমন কিছু পেটেও পড়েনি। কাল এক মসজিদে মিলাদ ছিল, সেখান থেকে কিছু খাবার জুটছিল। কিন্তু আজ কি করব? আকাশ তেমন ভালো নেই, কখন যেন বৃষ্টি শুরু হয়। এদিকে কোথায় থাকবো, কি খাবো? আমার তো আপনজন থেকেও নেই। আমি কি তাহলে আজ থেকে 8 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম, যার জন্য আজ আমি সবার থেকে পর? মামি বলল, তাহলে বুঝো কেন শাসনে রাখি। তারপর মামা বলে, তাহলে মামি ভাগনা এক হয়ে গেলি, আমি তাহলে একা? মামি বলল, তাইলে বুঝো কেন তোমাকে শাসনে রাখি। মামা বলল, তাই তো, তাহলেই দেখি। তারপর হঠাৎ করে কারো পায়ের হিলের শব্দ পাই, কে যেন 2 তলা সিঁড়ি দিয়ে নামছে। পরে উপরে চোখ তুলে দেখি মামাতো বোন ঋতু। তবে তাকে চেনাই যাচ্ছে না, সম্পূর্ণ আলাদা লাগছে। পরনে টপ আর জিন্স, হাতের আঙ্গুলে গোলাপি নীল পালিশ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। তারপরে সে নিচে নামলো। তারপর মামা বলে ওঠে, দেখ কে এসেছে। পরে সে আমাকে দেখে তবুও কিছু বলে না। মামাকে বলে, বাবা আমার 50,000 টাকা লাগবে, দাও এখনই। মামা বলে, কেন? কালকেই না 20,000 টাকা নিলি, তবে আজ? ঋতু বলে, বাবা তুমিও না কিছু বোঝো না। কাল তো আমি ক্লাবে পার্টি করছি, সেখানে টাকা দিছি, আর আজ আমি আরেকটা পার্টিতে যাব, তার জন্য কিছু শপিং করা লাগবে। মামা বলে, আচ্ছা ঠিক আছে, বুঝছি বাবা বুঝছি, পরে নিস। ঋতু বলে, না বাবা আমার এখনই লাগবে, তুমি এখনই আমাকে টাকা দাও। মামা বলে, আহ তা না হয় দিলাম। তা দেখ রাফি এসেছে, ওর সাথে একটু কথা বল, ও কতদিন পরে এলো। ঋতু বলে, এখানে কি বলার আছে, দেখছি তো এসেছে। মামি বলে, তা খালি দেখলেই হবে, কিছু কথাবার্তা বলবি না? ঋতু বলে, মা প্লিজ, আমার তাড়াতাড়ি যেতে হবে ওদিকে, আমার যেতে হবে। রাফি বলল, থাক মামি, বুঝছি ওর মনে হয় তারা আছে। ঋতু বলল, দেখছো তোমরা যেটা এত সময় না বুঝলে, ও সেটা ঠিকই বুঝছে। মামা বলল, যাক তারপরে একটু কথা বলার সাথে। ঋতু বলল, বাবা তুমি আবার কি শুরু করলে? মামা বলল, আচ্ছা বুঝছি, আমার রাজকুমারীটার খুব তাড়া আছে, নে টাকা নিয়ে যা। ঋতু বলল, হ্যাঁ বাবা আমাকে আরো 20,000 টাকা বেশি দিও। মামা বলল, কেন আরো 20,000 টাকা দিয়ে কি করবি? ঋতু বলল, আমি আমার চুলগুলো চকলেট কালার করব, আমার না সব বান্ধবীদের চুল চকলেট কালার করা। তখন তার দিকে তাকিয়ে থাকলাম, তার অসম্ভব রূপের সাথে চুল কালার করা একদমই মানায় না। তাই আমি তখন বলে উঠি, তোমার চুল কালার করার চাইতে তোমাকে এমনিতে অনেক সুন্দর লাগছে, আর তুমি যদি আরো সাথে শাড়ি পরো তবে তোমাকে আরো সুন্দর লাগবে। এই কথা বলার পর সেই বলে উঠে, এই আমি তোর মতো কি খ্যাত, তুই এসবের কি বুঝবি, আর আমি
পরবো শাড়ি, তুই আমার সম্পর্কে কিছু জানিস? মামি ঋতুকে বলে এসব কি, কেউ কি অতিথির সাথে এমন ব্যবহার করে? ঋতু বলে তা কি করবো শুনি, ও কেন আমার বিষয়ে মাথা ঘামাবে? মামি বলে তাই বলে তুই ওকে এসব কথা বলবি? ঋতু বলে তা কেন বলবো না শুনি, কেন যে তোমরা এসব ক্ষেতকে এসব মডার্ন বাড়িতে নিয়ে আসো আমি বুঝি না, যত সব ছোট লোকেরা। মামি ঠাস করে ঋতুকে একটা থাপ্পড় মারে, কেউ মেহমানদের সাথে এমন ব্যবহার করে, দিন দিন একটা বেদব হচ্ছ। ঋতু বলে মা তুমি আমার গায়ে হাত তুলতে পারলে এই ছোট লোকের জন্য? মামি বলছে তুলছি, বেশ করছি, আরো তুলবো যদি আরেকবার ওর সাথে খারাপ ব্যবহার করছো তো ভুলে যেও না ও তোমার মামাতো ভাই আর তোমার চেয়েও বড়। ঋতু বলে ওঠে আমি এই মায়ের প্রতিশোধ নিবই, দেখিস তোর কি হাল করি, রাফির উদ্দেশ্য করে বলে। তারপর সেই কথা বলেই গালে হাত দিতে দিতে চলে যায়। আমি বললাম আহ মামি তুমি আবার ওর গায়ে হাত তুলতে গেলে কেন? আমি কিছু মনে করিনি। মামা বলে তুমি মেয়েটাকে অমন ভাবে কেন মারতে গেলে, ও তো এখন তোমার ছোট, হয়তো তেমন কিছু বোঝে না। আমি বললাম হ্যাঁ মামি তোমার এভাবে না মারলেও পারতে। তারপর মামি আর কিছু বলে না, সেখান থেকে চলে গেল। তারপর মামা বলে উঠে কিরে মামা তুই আবার কিছু মনে করিস নি তো? আমি বললাম না মামা কি যে বলো, আমি কিছু মনে করিনি। মামা বলল তুই আবার ওকে এসব শাড়ি পরার কথা কেন বলতে গেলি, কতগুলা কথা শুনিয়ে দিল। আমি বললাম আরে মামা বাদ দাও তো এসব কথা। মামা বলল ঠিক আছে তুই তাহলে এখন রুমে গিয়ে রেস্ট নে, অনেক দূর থেকে এসেছিস, যা গিয়ে ফ্রেশ হ। তারপর আমি মামার কথা মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুইলাম। আর ঋতুর কথা ভাবছি, সে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, তাহলে আমি কিভাবে আর তাকে ভালোবাসার কথা বলবো? কিন্তু আমি তো ভুল কিছু বলিনি, তাকে তো কালো চুলার শাড়িতেই বেশি মানায়। তারপর ভাবলাম না আমারই ভুল হয়েছে, এখানে এসে তাকে অমন সব কথা বলা। পরে সে বাড়িতে আসলে তার কাছে মাফ চাইবো আমি, আর পারলে আমার ভালোবাসার কথাটাও বলবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারলাম না। তারপর ঘুম থেকে উঠি যে বিকাল 5টা বাজে। আমি রুম থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম, বিশাল বড় ছাদ, বাড়ি অনেক বড়, তাহলে ছাদ আবার হবে না কেন? বিকালবেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। হঠাৎ করে চোখে একটা সিগারেটের প্যাকেট পড়লো, তাও আবার যে সেই সিগারেট না, বেনসন লাইট, বেশ দামি সিগারেট। কেউ আবার ভাববেন না যে আমি সিগারেট খাই, কিন্তু কথা হলো এই বাড়িতে সিগারেট আবার কে খায়? মামা তো কখনোই খাবে না, মামি জানলে তো মামার অবস্থা নাজেহাল করে ছাড়বে। আর এই বাড়ির কাজের কোনো লোকেরাও খাবে না, কারণ মামি তো এসব একদমই পছন্দ করে না। তবে কি ঋতু? না আমি আবার এসব কি ভাবছি, ও তো এমন মেয়ে না, এসব কেন খাবে? তারপর কিছু সময় পর ভেবে দেখলাম খেতেও পারে, কারণ একটি বা দুইটি না, পুরো 6টি বেনসন লাইটের প্যাকেট। তাহলে কি ঋতু সিগারেট খায়? যাক তাতে আর কি, কি খেলো বা না খেলো বা আমার জেনে লাভ কি? তারপর ছাদের এ পাশ থেকে ও পাশে হাঁটছি, ভালোই লাগছে। বিকাল বেলায় ভাবে ছাদে হাঁটতে কোনো কোলাহল নেই, আর আমার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িও নেই। তারপর হঠাৎ ছাদের এক পাশের থেকে যেন কেমন একটা গন্ধ আসছে। তারপর সেই গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজতে ছাদের এক পাশে গেলাম, আর সেখানে গিয়ে দেখি যে একটি বালতিতে কিছু কাচের বোতল রাখা। তারপর সেগুলো ভালো করে দেখে তো আমি অবাক, এ তো মদের বোতল। কিন্তু বাড়িতে মদের বোতল তা কি করে? কারণ মামা তো একজন ধার্মিক মানুষ, আর মামি তো এসব সহ্য করতে পারে না। তবে কি ঋতু, সে কি সিগারেটের সাথে মদও খায়? এ আমি কোন জায়গায় আসলাম, ঋতু শেষে তাহলে মদও খায়? তারপর আর আমি এসব গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে ছাদে চলে আসি। মদের বোতল ছাদে আছে, তবুও কি কেউ দেখতে পেল না? তারপর দেখি একজন লোক ছাদে আসে, মনে হয় কাজের লোক, কারণ বাসায় তো মামা মামি আর ঋতু ছাড়া কেউ থাকে না, বাকি সবাই কাজের লোক। তারপর আমি সেই লোককে ডাকলাম, এদিকে একটু শুনেন তো। পরে লোক বলল জি বলেন। আচ্ছা আপনি কি এই বাসায় কাজ করেন? কেন? না আপনাকে কিছু কথা বলার ছিল। তাড়াতাড়ি বলেন, আমার আবার কাজ আছে। আচ্ছা বলেন তো এই ছাদে কি কেউ আসে? লোকটা বলল না তেমন কেউ আসে না, কেন কি হয়েছে? পরে আমি বললাম আপনারা কি কেউ সিগারেট খান? লোকটি বলল কি বলেন, সিগারেট খেলে তো এখানে চাকরিই থাকবে না আমার। পরে আমি বললাম ও তাই, তাহলে যে এখানে আমি অনেকগুলা সিগারেটের প্যাকেট দেখছি। লোকটি বলল না মানে আসলে। আমি বললাম আসলে কি আপনি খান? লোকটি বলল না না আমি এসব খাই না। আমি বললাম তাহলে কে খায়? লোকটি বলল কাউকে বলবেন না তো? আমি বললাম না কাউকে বলবো না, আপনি বলুন। লোকটি পরে বলল আসলে ঋতু ম্যাডাম খায়, প্রতি রাতে ছাদে আসে, কিন্তু বড় স্যার ম্যাডাম জানে না, আর আমাকেও বলছে কাউকে না জানাতে। পরে আমি বললাম ও, আর এই পাশে যে মদের বোতল দেখলাম তার? লোকটি বলল গতকাল রাতে ঋতু ম্যাডাম তার বান্ধবীদের সাথে পার্টি করছে, সেই দিন স্যার ম্যাডামও বাসায় ছিল না। আপনি আবার বড় স্যার ম্যাডামকে এসব বলিয়ে দিয়েন না, ঋতু ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। আমি বললাম আচ্ছা কাউকে বলবো না, তাহলে আপনি এখন যান। লোকটি বলল আচ্ছা ঠিক আছে। তারপর কাজের লোক চলে গেল, আর আমি ভাবছি ঋতু শেষে কিনা সিগারেট মদ খায়, না ভাবতেই কেমন যেন লাগছে। তারপর আমি নিচে চলে আসি, একটু আগে মাগরিবের আজান দিছে, তাই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তারপর রুম থেকে নিচে নেমে আসলাম, এসে দেখি মামা সোফায় বসে আছে আর চা খাচ্ছে।
তারপর আমাকে দেখে বলল, মামা কিরে এতক্ষণ কোথায় ছিলি? এই তো মামা ছাদে ছিলাম, আর তারপর মাগরিবের নামাজ পড়ে আসলাম। মামা বলল, তা বস, এখন বসে চা খা। আচ্ছা ঠিক আছে মামা, তা ঋতুকে দেখছি না, ও কি এখনো বাসায় আসেনি? না এখনো আসেনি। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? আমি জানি মামা মামি ঋতুর প্রতি ভীষণ দুর্বল, যাই হোক না কেন তাদের একমাত্র সন্তান বলে কথা। তারপর মামি চা নিয়ে এসে দিল, তারপর বসলো। আমিও চা নিলাম। তারপর মামি বলল, তুই আবার ঋতুর তখনকার ব্যবহারে মন খারাপ করিস নাই তো? আরে না মামি, তুমিও না কি যে বলো, ঋতুকে আমি নিজের ছোট বোনের মতো দেখি, আমি ওর কথায় কিছুই মনে করিনি। মামি বলল, কিছু মনে করিস না বাবা, ওরে আর কি বলবো বল, একটা মাত্র মেয়ে, আমাদের কিছু বলতেও পারি না। আমি বললাম, না মামি, তুমি তখন ওভাবে ওকে না মারলেও পারতে। মামা বলল, আহ তোমরা কি খালি এসব কথাই বলবে? ছেলেটা কতদিন পরে এলো, ওর সাথে কোথায় একটু গল্প করবো, তা না তোমরা কিসের কথা শুরু করলে? আমি বললাম, হ্যাঁ মামা তুমি বলো। মামা বলল, তা তোমার মা বাবা কেমন আছে? আমি বললাম, মা বাবা ভালো আছে। মামা বলল, তা হৃদয় কেমন আছে? আমি বললাম, হৃদয় ভাইয়াও ভালো আছে। মামা বলল, তা তুই তোর মা বাবাকে সাথে নিয়ে আসতি? আমি বললাম, আসলে বাবার অফিসে এখন ছুটি নেই তো তাই। মামা বলল, তা শুনলাম হৃদয় নাকি বিয়ে করছে? আমি বললাম, হ্যাঁ মামা, ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। মামা বলে, তা হবে না, তা তোর আবার কবে বিয়ে হবে শুনি? আমি বললাম, মামা তুমি কি যে বলো না, আমার তো এখনো পড়াশোনায় শেষ হয়নি। এভাবেই কথা বলছিলাম মামা মামির সাথে। তারপর ঋতু আসলো বাসায়, হাতে তার অনেক শপিং ব্যাগ। তারপর মামা বলে উঠে, কিরে মা কোথায় গিয়েছিলি, আর হাতে এত কিসের ব্যাগ? ঋতু বলে, কেন দেখতে পাচ্ছ না শপিং এর ব্যাগ? মামা বলে, রাগ করতেছিস কেন? এমনি বললাম, তুই এখন যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ঋতু যখনই সেখান থেকে চলে যাবে তখনই আমি বলে উঠি, আমি আসলে সরি তোমাকে তখন এসব কথা বলার জন্য। তখনই মামি বলে উঠে, তুই কেন মাফ চাইবি? আমি বললাম, না মামি ঠিক আছে। মামি বলল, না কিছুই ঠিক নেই, ঋতু এখনই তোর কাছে মাফ চাইবে তোর সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য। ঋতু বলে, কি আমি চাইবো ক্ষমা, তাও আবার এমন ছোট লোকের বাচ্চার কাছে? মামি আর ঋতু চিৎকার চেঁচামেচি শুরু করলো। তখন মামা বলে ওঠে, আহ তোমরা কি শুরু করলে শুনি? মা তুই তোর রুমে যা তো। তখন ঋতু বলে, তোমরা কেন যে এমন ছোট লোকদের বাসায় আনো? মামি বলে, ঋতু এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ঋতু বলে, কি বেশি হয়ে যাচ্ছে শুনি? তুমি আজ এর জন্য আমার গায়ে হাত তুললে? মামি বলে, তুলেছি বেশ করেছি, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, যাও রুমে যাও। তারপর ঋতু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তার উপরের রুমে চলে গেল। মামি বলছে, তোমার সামনে তোমার মেয়ে এত কিছু বললো আর তুমি একটি কথাও বললে না। মামা নিশ্চুপ। মামি বলল, তোমার জন্য আজ মেয়েটা এমন বেয়াদব হচ্ছে। আমি বললাম, আচ্ছা মামি তাহলে আমি রুমে যাই। মামি বলল, সে কি চা খাবা না? না মামি থাক, এখন আমি রুমে যাই। তারপর আমি সেখান থেকে উঠে আসি আর নিজের রুমে যাই। ঋতু আমার সাথে সত্যি খুব খারাপ ব্যবহার করছে, কিন্তু তবু আমি কিছু বলতে পারি না, কারণ আমি তো তার মতো কোনো বড়লোক ঘরের না, আর আমি তাকে খুব ভালোবাসি। তারপর রুমে এসে শুয়ে আছি। তারপর মা ফোন দিল, তা রিসিভ করলাম। আমি বললাম, হ্যাঁ মা বলো। মা বললো, কি রে পৌঁছাইছিস, একটাবার ফোনও দিলি না? আমি বললাম, মা ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ফোন দিতে পারিনি। মা বলল, তা তোমার মামা মামি কেমন আছে? আমি বললাম, হ্যাঁ সবাই ভালো আছে। মা আরো বলল, ঋতু কেমন আছে? ঋতুর কথা শুনে কেমন যেন লাগছে, তাও মাকে বললাম, হ্যাঁ মা ভালো আছে। আমি বললাম, তা বাবা অফিস থেকে আসলো? মা বলল, হ্যাঁ আসছে। আর শোন, তোর মামা মামিকে বলিস আমাদের এখানে আসতে। আমি বললাম, আচ্ছা বলবো। মা বললে, আরো শোন, পারলে ঋতুকে আসার সময় নিয়ে আসিস, কতদিন মেয়েটাকে যে দেখি না। আমি বললাম, আচ্ছা বলবো, এখন তাহলে রাখি। মা বলল, আচ্ছা আরো শোন, তাড়াতাড়ি আসিস, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। আচ্ছা মা তাড়াতাড়ি আসবো। তারপর মায়ের সাথে কথা বলার পর শুয়ে আছি আর ভাবছি, ঋতুকে কি আমার ভালোবাসার কথা বলা এখন ঠিক হবে? কারণ সে তো আমাকে তার দু চোখে দেখতে পারে না, আর সে তো অনেক ভাব নিয়ে চলে। আমার পরিবার তো এত বড় লোক না, আর মামা মামি কি তা মেনে নিবে? তারপর ফোনের ফেসবুকে ঢুকলাম, তারপর গিয়ে দেখি ইন্টারনেট শেষ। তাহলে কি করি? তারপর দেখলাম এই বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু পাসওয়ার্ড কি? এদিকে নেটও নেই, পাসওয়ার্ড চাওয়াটা কি ঠিক হবে না? একবার তাহলে পাসওয়ার্ডটা চেয়ে দেখি। তারপর রুম থেকে যেই না বের হতে যাব তখনই দেখতে পাই যে একটা লোক কি যেন কাগজে মুড়িয়ে একটা কিছু নিয়ে ছাদে যাচ্ছে। হয়তো এই বাড়ির কাজের লোক হবে, মামার বাড়িতে অনেক কাজের লোক, যাই হোক অনেক বড় ব্যবসায়ী বলে কথা। তারপর কৌতূহল বশত আমিও তার পিছে পিছে যেতে থাকি, কিন্তু তখনই একটা ফুলদানি আমার সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেল। সাথে সাথে লোকটা পিছনে ফিরে বলতে থাকে, কে কে? আমিও ভয় পেয়ে যাই। তারপর সে আমাকে দেখতে পায়, যখন আমার কাছে এসে বলে, কে আপনি? আমি বললাম, আমি আমার মামার বাসায় বেড়াতে এসেছি। লোকটা বলল, ও তা কি চাই? আমি বললাম, না মানে বলছিলাম ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি পাওয়া যাবে? লোকটা বলল, না আমি এসব জানি না পাসওয়ার্ড।
আমি বললাম তো আপনার হাতে ওটা কি? লোকটা যেন সাথে সাথে ভীষণ ভয় পেয়ে গেল, তারপর বলল কই কিছু না তো। আমি বললাম তাহলে ওটা কাগজে মোড়ানো কি? লোকটা বলল না তেমন কিছু না। আমি বললাম তা দেখি তো। লোকটা বলল আরে বলছি না কিছু নেই। আমি বললাম তাহলে দেখান বলছি। তারপর লোকটি যেই না কিছু বলতে যাবে তখনই কেউ একজন বলে ওঠে কি আনতে? বললাম যে এনেছেন। পিছনে ফিরে দেখি ঋতু, সে যেন আমাকে দেখে ভূত দেখার মতো। তারপর সে আর কিছু না বলে লোকটির থেকে কাগজ মোড়ানো বোতলটি নিয়ে গেল। আর লোকটির যেন এখনো জানি হাত কাঁপছে, তাই আমি তাকে বলি আপনার হাত ওটা কি ছিল? লোকটি বলল কই কিছু না তো। আমি বললাম মিথ্যা বলবেন না, আমি তো নিজ চোখে দেখলাম বোতলের মতো কিছু একটা আপনি কাগজে মুড়িয়ে দিলেন। না মানে? আমি বললাম আপনি বলবেন না? আমি লোকটা বলছে কাউকে বলবেন না তো, না হলে যে আমার চাকরি থাকবে না। আমি বললাম আচ্ছা বলুন। লোকটা বলল আসলে ঋতু ম্যাডামের জন্য মদের বোতল নিয়ে এসেছিলাম। আমি বললাম সে কি রোজই খায় এসব? লোকটি বলল রোজ না, তবে যেদিন ক্লাবে না যায় সেদিন আমাকে দিয়ে এসব আনতে পাঠায়। আমি বললাম এসব কি মামা মামি জানে? লোকটি বললে না জানে না, তবে আপনার দুটি পায়ে পড়ি এসব স্যারকে বলিয়েন না, না হলে যে আমার চাকরি থাকবে না। অভাবের সংসার, এসব এনে দিলে মাঝে মাঝে 400-500 টাকা দেয়, তাই আনি। আমি বললাম আচ্ছা বলবো না। তা সে কি আবার রোজ ক্লাবে যায়? লোকটা বললে যায় তো, সপ্তাহে 2-3 দিন। আমি বললাম তা মামা মামি কিছু বলে না? লোকটি বলল কি বলবে বলুন, হাজার হোক একটা মাত্র মেয়ে, আর ঋতু ম্যাডামকে নিতে তো একটা মেয়ে আসে পিঙ্কি নামে, পড়াশোনা করার কথা বলে নিয়ে যায়। তবে লোকটা বলল তবে একটা ছেলের সাথে ঋতু ম্যাডামকে বেশিরভাগ সময়ই দেখি, ছেলেটার ভাবগতি আমার কাছে বেশি ভালো লাগে না। আমি বললাম ছেলেটাকে কি আপনি চিনেন? না, তবে ছেলেটার নাম লাবিব। আমি বললাম কি আবার বলেন তো? লোকটা বলল লাবিব। আমি বললাম একটু ফর্সা আর লম্বা করে। লোকটি বলল হ্যাঁ আপনি চিনেন নাকি? আমি বললাম হ্যাঁ চিনি, ও তো খুব খারাপ ছেলে, অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করে। লোকটা বলল তা তো জানি না, বড় লোকের মেয়ে কি থেকে যে কি করে তা বুঝি না, আমরা 2টা ডাল ভাতের জন্য এদের গোলামি করি। আমি বললাম আচ্ছা তাহলে আপনি যান। তারপর কাজের লোকটা চলে গেল। লাবিবকে আমি চিনি, ও বেশিরভাগ ভালো ছেলে না, অনেক মেয়েদের সাথে ঘোরাঘুরি করে, আর কত মেয়ের সাথে খারাপ কিছু যে করছে। তবে কি ঋতু, আমি যে ঋতুকে ভীষণ ভালোবাসি, সে যদি এমন খারাপ পথে থাকে তবে যে আমি তাকে আর কখনো পাবো না। না, আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো, তবে কিভাবে? পরে আর কিছু না ভেবে আমার রুমে চলে গেলাম। আর এসবই ভাবছি ঋতু কি তবে এত অধঃপতন হয়েছে। একটু পরে একজন এসে রাতের খাবার খেতে ডাক দিল, তারপর আমিও খেতে গেলাম। তারপর দেখি মামা মামি বসে আছে আমার জন্য। মামা বলল কিরে এত সময় কোথায় ছিলি তুই? আমি বললাম এই তো মামা রুমে ছিলাম। মামা বলল আচ্ছা শোন, কাল তোকে নিয়ে একটু ঘুরতে যাব এক অনুষ্ঠানে, কতদিন পরে এলি। আমি বললাম আচ্ছা মামা, তা ঋতু কোথায়? ওকে তো দেখছি না। মামা বলল তুই বস, ও আসছে। তারপর ঋতু আসলো, তবে আমায় দেখেই বলল বাবা ও এখানে কেন? মামা বলল কেন, খাবার খেতে এসেছে। ঋতু বলল ও যদি এখানে খাবার খায় তবে আমি কিন্তু খাবো না এখানে। মামা বলল এ কেমন কথা, তা ও কোথায় খাবে? ঋতু বলল তা আমি জানি না, তবে ও এখানে খেলে আমি কিন্তু খাবো না। মামা বলল কেন, তোমার কি সমস্যা? ঋতু বলল বাবা আমি এত কিছু বুঝি না, তাহলে আমি গেলাম, তুমি থাকো ওকে নিয়ে। আমি বললাম থাক আমি যাচ্ছি, তুমি বসো। মামা বলল তাহলে তুই কোথায় বসবি? আমি বললাম রুমে গিয়ে খাবো। তারপর আর কথা না বাড়িয়ে রুমে গেলাম। একটু পরে একজন এসে খাবারের প্লেট খাবার সহ দিয়ে গেল, তবে আজ আর খাওয়ার ইচ্ছা নেই, তবুও খেলাম কারণ অনেক ক্ষুধা লাগছে আজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটার জন্য ছাদে গেলাম। গিয়ে দেখি ঋতু ছাদে ফোন চালাচ্ছে। তখনই ভাবি আজ আমার ভালোবাসার কথা তাকে বলবো। তারপর আমি তার কাছে গিয়ে একটু কাশি দিলাম। তারপর সে আমার দিকে তাকালো। তারপর আমি বললাম আমি কি এখানে এসে তোমাকে খুব বিরক্ত করছি? ঋতু বলল এখানে কি চাই? আমি বললাম কি আবার চাই, এমনি তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম। ঋতু নিশ্চুপ। আমি বললাম আচ্ছা তোমাকে কি আমি একটা কথা বলতে পারি? ঋতু বলল বলো। পরে আমি বললাম আমি তোমায় ভালোবাসি। তারপর ঋতু যা করলো তা আমি ভাবতেও পারিনি। ঋতু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তারপর বলল ছোট লোকের বাচ্চা, একটু কথা বলছি বলে মাথায় চড়ে বসছস, এই জন্যই ছোট লোকদের সাথে কথা বলতে নেই। পরে আমি বলি ঋতু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চাই। তারপর ঋতু ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো। তো গাইস কথা হলো, কয়েকটা লাইন বলতে গেলে আমি নিজে হাসা দেই, তো বেশি কথা বইলা ফেলাইছি। ভিডিও শুরু করা যাক। কোথায় তুই আর কোথায় আমি, তোর এত সাহস কোথা থেকে হয়? তারপর ঋতু বলল আরেকবার যদি এই কথা বলস তোকে আমি মেরেই ফেলবো, ছোট লোকের বাচ্চা, আমাকে নাকি আবার ভালোবাসি। তারপর ঋতু সেখান থেকে চলে গেল। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম ছাদে, আর ভাবতে লাগলাম ও যদি মামাকে কিছু বলে দেয় তবে? মামার আর আমার সম্পর্ক অনেক গভীর, ঋতু যদি কিছু বলে দেয় তবে মামা আমাকে যদি ভুল বোঝে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, আজ আর ঘুম ধরছে না। অন্যদিকে আমি আবার লাবিবের কথা ভাবছি, ঋতু কি তবে লাবিবকে? না, তা কি করে হয়? কিন্তু যদি হয়, লাবিব ছেলেটা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে ভালোবাসার নাম করে তাদের সর্বনাশ করছে।
ঋতু যদি এমন কিছু শিকার হয় তবে তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হইলাম। তারপর নিচে গিয়ে দেখি মামা মামি কোথায় যেন যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমায় দেখে মামা বলে উঠলো, মামা কিরে এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাব তোমাকে নিয়ে। আমি বললাম কোথায় মামা? মামা বলল অনুষ্ঠানে যাব, তোকে নিয়ে গেলেই বুঝতে পারবি। আমি বললাম আচ্ছা মামা, আমি রেডি হয়ে আসছি। মামা বলল হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তারপর মামার কথা মতো রেডি হলাম মামার সাথে যাওয়ার জন্য। তো 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তারপর মামা মামিও রেডি হচ্ছে যাবার জন্য। পরে আমি বলি মামা তা ঋতু যাবে না? মামা বলল না রে, ওর কি বলে কাজ আছে, শরীর ভালো নেই, তাই বাসাতেই থাকবে, তাড়াতাড়ি আয় তুই। আচ্ছা মামা আসছি। তারপর হঠাৎ মনে পড়ে গেল আমি তো মোবাইল ফেলে আসছি আমার রুমে, তাই ফোন নেওয়ার জন্য আবার উপরে সিঁড়ি দিয়ে উঠতে যাব। সেই সময় হঠাৎ পা পিছলে সিঁড়িতে পড়ে যাই। তারপর সেখানে মামা মামি তাড়াতাড়ি করে আসে। মামা বলল কিরে কেমনে পড়ে গেলি? আমি বললাম সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পড়ে যাই। মামা বলল তা ব্যথা পেয়েছিস নাকি? আমি বললাম হ্যাঁ মামা, তা একটু ভালোই পেয়েছি। মামা বলল আচ্ছা তাহলে তোর আর যাওয়া লাগবে না, তুই রুমে গিয়ে শুয়ে থাক, আমি আর তোমার মামি তাড়াতাড়ি করে আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা। তারপর মামা মামি চলে গেল আর আমিও রুমে চলে গেলাম। তারপর বিছানায় শুয়েছি, পাটা একটু একটু ব্যথা করছে। তারপর ফোন দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। তারপর হঠাৎ যেন বাড়িতে গাড়ি আসার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো মামা মামি এসেছে। তার কিছু সময় পর আবার ভাবলাম না, মামা মামি তো তাই বলে এত তাড়াতাড়ি চলে আসবে না। তাও বেশি একটা গুরুত্ব দেয়নি, কারণ নিজের মতো করে রুমে আছি। তারপর একটু রুমের বাইরে যাব, অনেকক্ষণ হলো রুমে আছি। রুম থেকে বের হয়ে ছাদে যাব, তখনই দেখতে পেলাম যে ঋতুর রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। আমি ভাবলাম কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু হঠাৎ আমি যার গলার আওয়াজ শুনতে পেলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমি লাবিব ছেলেটার গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর আমি গিয়ে দরজায় ধাক্কা দিলাম। হয়তো দরজা এমনি লাগানো ছিল, কিন্তু লক মনে হয় করা ছিল না, তাই দরজাটা সাথে সাথে খুলে গেল। আর আমি যা দেখলাম তা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ঋতুকে লাবিবের সাথে উলঙ্গ অবস্থায় থাকতে দেখলাম, আর তারা যেন এখনো তাদের সুখের দুনিয়ায় ঢুকে আছে, সাথে মেঝেতে পড়ে থাকা মদের বোতল। তারপর আমি বলে উঠলাম, ঋতু তুমি শেষে লাবিবের কাছে নিজের শরীরটা দিয়ে দিলে? আমার কথা শুনে তারা যেন হঠাৎ করে চমকে ওঠে। তারপর ঋতু আর লাবিব নিজেদের শরীরের কাপড় ঠিক করছে। আর লাবিব বলে ওঠে, কিরে রাফি তুই এখানে? হ্যাঁ কেন, কোনো সমস্যা? লাবিব ঋতুকে বলে, তুমি না বললে ও তোমার বাবা মায়ের সাথে গিয়েছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু আর যাইনি তো। সি সি সি, শেষে ঋতু তুমি এসব কাজ করলে? ঋতু বলে, এই তুই চুপ থাক ছোট লোকের বাচ্চা, আমি কি করি সেটা আমার ব্যাপার, আর তুই কিছুই দেখিসনি, এখন যা এখান থেকে। আমি বললাম বললেই হলো, তুমি এসব অপকর্মে থাকবে আর আমি চুপ করে থাকবো? তা হয় নাকি? আমি মামা মামির কাছে সবকিছু বলে দিব। লাবিব বলে, তুই কি বলবি শুনি? তুই যদি তোর মুখ খুলিস তবে তোর কি যে আমি করব। আমি বললাম কি করবি তুই? লাবিব বলল, তা সময় হলেই দেখতে পারবি। তারপর হঠাৎ করে মামা মামির গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর যেন ঋতুর আর লাবিবের চিন্তা আরো বেড়ে গেল। ঋতু বলে, এই বাবা মা মনে হয় চলে এসেছে, এখন কি করব? লাবিব বলে, কি বলো এসব? ঋতু বলে, হ্যাঁ তাই মনে হচ্ছে, এখন কি হবে? আমি বললাম এবার আমি সবকিছু মামাকে বলে দিব, দেখি কি করো আমারে। ঋতু বলে, তুই কিছু বলবি না? বললে আমি বললে তোমার আর লাবিবের মামা খারাপ হাল করবে, তাই না? আর তাই আমি বলবো, তুমি কেন বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি, আর এই লাবিব শুধু তোমাকে ব্যবহার করবে। ঋতু বলে, তোর থেকে কেউ এত লেকচার শুনতে চাইনি, তুই যদি কিছু বলিস তবে তোর খুব খারাপ অবস্থা হবে, বলে দিলাম। আমি বললাম দেখি কি হয়। ঋতু বলে, তবে থাম, দেখ তোর কত সাহস, আমি দেখাই। এই বলে লাবিব রুমের বাইরে গেল তাড়াতাড়ি, আর দরজাটা সাথে সাথে ঋতু আটকে দিল। তারপর ঋতু নিজের জামা নিজেই ছিঁড়তে শুরু করলো, যা দেখে আমি পুরাই অবাক হয়ে আমি বললাম ঋতু তুমি এসব কি করছো? ঋতু বলল, কেন, তোর খুব সাহস না? এবার দেখ কি করি। তারপর ঋতু আরো চিৎকার করা শুরু করলো। ঋতু বলল, বাঁচাও বাঁচাও, রাফি আমার সব শেষ করলো। আর এদিকে লাবিব দরজাটা খালি জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তারপর হঠাৎ দরজাটা ভেঙে ফেললো। তারপর দেখি মামা মামির সাথে 2-3 জন কাজের লোক, আর তার সাথে লাবিবও। তারপর ঋতু দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো আর কান্না করা শুরু করতে লাগলো। মামা বলে, মা তোর কি হয়েছে? ঋতু কান্না করছে শুধু। মামা বলে, মা বল তোর কি হয়েছে? ঋতু বলছে, বাবা তোমরা যখন চলে গেলে তারপর আমি রুমে ছিলাম, হঠাৎ রাফি আমার রুমে আসে আর আমায় বলে যে আজও নাকি আমার সাথে থাকবে,
কিন্তু আমি এসবে না করি। পরে ও আমাকে ওসব করার জন্য এক প্রকার জোর করা শুরু করলো আমাকে। তারপর আমি কোনো রকম বাঁচার জন্য লাবিবকে ফোন দেই, কারণ তোমরা বাসায় ছিলে না। আর রাফির আচরণ আমার কাছে ভালো লাগছিল না। কিন্তু আবার ও হঠাৎ আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আমার কাছে আসতে থাকে, এক সময় আমার বিছানায় ফেলে দিয়ে ওসব করার চেষ্টা করতে থাকে আর বলে তার সাথে ওসব না করলে নাকি মেরে ফেলবে। লাবিবার তোমরা যদি ঠিক সময় না আসতে তাহলে যে আমার কি হতো। ঋতুর এইসব কথাগুলো শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম। আমার যেন মাথা ঘোরাতে লাগলো, কি করব বুঝতে পারছি না। তারপর আমি যেই না কিছু বলতে যাব তখন মামা আমাকে কষে চোর বসিয়ে দিল। ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় মারলো। পরে বলল, কুলাঙ্গার শেষে তাহলে তুই আমার মেয়ের সর্বনাশ করতে এই বাড়িতে এসেছিলি। লাবিব বলল, ভাগ্যিস আঙ্কেল, ঋতু আমাকে ঠিক সময় ফোন করছিল, আমি না আসলে তো আজ ঋতুর কিছু একটা করেই ফেলতো। পরে মামি বলল, রাফি তাহলে তুই এত নিচে নামতে পারলি, তোর নিজের বোনকে তুই এই চোখে দেখলি। আমি বলছিলাম মামি, তখনই মামা বলে, চুপ, একবারে চুপ, তোর বাবা মাকে এখনই ফোন দিচ্ছি, সাথে পুলিশকেও, তোর নামে আমি মামলা করব। তোর কত বড় কলিজা যে তুই আমার মেয়ের দিকে তাকাস, তার সাথে আমি আজ বের করব। এই বলে মামা আমার বাবা মা আর পুলিশকে ফোন দিল। আর আমি এত সময় ধরে তাদের কাণ্ড নীরবতার সাথে দেখছিলাম, বুঝতে পারছিলাম না, আবার ভাবতাছি যে কি করব। 30 মিনিট পর আমার বাবা মার সাথে শফিক চাচাও আসলো। শফিক চাচা এসেই, কিরে রাফি, তোর বাবা মাকে দেখলাম হন্তদত্ত হয়ে কোথায় যেন যাচ্ছে, বলল তোর জন্য কি হয়েছে। মামা বলে, এই যে তোরা এলি, তোর ছেলের এবার কি করি বল, জানিস কি করছে? বাবা বলে, কেন ভাইজান কি করছে? মামা বলল, তোমাদের সাথে আর ভাইজানের সম্পর্ক নেই, তোমার ছেলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আরো কত কিছু, তোমরা সম্পর্ক রাখার অবস্থা রাখছো। মা বলল, তুই এসব কি বলছিস ভাইয়া, আমার ছেলে কখনো অমন না। মামা রেগে গিয়ে বলল, একদম চুপ, কথা বলবি না। বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম, যার জন্য আজ আমি সবার থেকে পর। তাহলে কি আমি নিজের দোষেই এমন সাজা ভোগ করলাম? আজ থেকে সেই 8 বছর আগে যখন আমি আমার বড়লোক মামার বাড়িতে বেড়াতে গেলাম, নিজের আপন মায়ের ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, কলেজ কিছুদিনের জন্য, তাই আমি ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং আরেকটি কারণ ছিল, আর তা হলো আমি আমার মামাতো বোনকে ভীষণ ভালোবাসতাম। তবে তা কখনো তাকে বলিনি। এবার ভেবেছিলাম বলবো, কারণ আমি এবার কলেজ পাশ করব, সেই বছর আরেকটি ভালো চাকরি খুঁজছি। তাকে অনেক দিন থেকে ভালোবাসি, তবে তা কখনো বলা হয়নি, কারণ তারা বিশাল বড় লোক। আমার মামার অনেক বড় ব্যবসায়ী, সে তুলনায় আমরা কিছুই না। তবে আমার মামা আমাকে ভীষণ ভালোবাসতো, আমার এটাও বিশ্বাস ছিল আমি তার মেয়েকে বিয়ে করতে চাইলে সে না করবে না। আমি যাকে ভীষণ ভালোবাসতাম সে ছিল আমার আপন মামাতো বোন ঋতু, যার জন্য আমাকে 8 বছর শাস্তি ভোগ করতে হয়েছে। টানা টানা চোখ, কোমর সমান কালো চুল, ধবধবে ফর্সা, ভীষণ মায়াবী এক মুখ, যে কেউ তাকে একবার দেখলেই তার মায়ায় পড়ে যাবে। হ্যাঁ, আমি এমন এক রূপসী বড়লোক বাবার রাজকুমারী মেয়েকে ভালোবাসছিলাম, যার জন্য আজ আমি সবার কাছে এক আকাশ সমান অপরাধী। তবে আমার ভালোবাসার জন্য নয়, বরং আমার তার উপর দুর্বলতার জন্য। ঋতুকে বলতে গেলে ছোট থেকে খুব পছন্দ করতাম, তবে সময়ের সাথে সাথে তার প্রতি অন্য একরকম অনুভূতি কাজ করা শুরু করে, যা আমি নিজেও একটা সময় বুঝতে পারি। সেদিন মামার বাড়ি রংপুর, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বিশাল বাড়িতে বিশাল এক বাগান। তারপর মামার বাড়িতে যাওয়ার পর বাড়িতে ঢুকলাম, প্রায় 2 বছর পর এলাম। বাড়ির ডাইনিংয়ে সোফায় বসলাম। তারপর মামা ও মামি আসলো, তাদেরকে সালাম দিলাম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, হয়নি। তা মামা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, তবে তোমার মামির জন্য তেমন ভালো নেই, সবসময় তার শাসন মেনে চলতে হয়। মামি বলল, ভাগনার সামনে খালি যত সব কথা। রাফি, তুই আবার তোর মামার কথা শুনিস না। মামা হাসলো, তা কেন বলবো না শুনি? আমি আমার ভাগনার কাছে বিচার দিব না তো কার কাছে বিচার দিব? মামা আর মামি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর তারা এমনই নিজেদের মাঝে হাসি খুশি ভাব নিয়েই থাকে। আমি বললাম, ঠিকই তো, আমার মামা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? মামা তুমি বলো। মামি বলল, কি বলবে শুনি? ডাক্তার বলছে মিষ্টি তাকে না খেতে, আর সে রাতে চুপি চুপি 5টা মিষ্টি খেয়েছে। আমি বললাম, হ্যাঁ বলো কি মামা, 5টা খেয়েছো? না মামা, তুমি এটা মোটেও ঠিক করোনি। মামি বলল, তাহলেই বুঝো কেন শাসনে রাখি। তোর অপেক্ষায় আছি কখন ট্রেন ছাড়বে। 10 মিনিট পর অবশেষে ট্রেন ছাড়লো, আর যেতে লাগলাম এক অজানা গন্তব্যে। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, জানি না কি করব। আজও এক অজানা প্রশ্ন আমায় কাঁদায়, কাউকে কি ভালোবাসা ভুল? তবে কেন আমি সবার কাছে অপরাধী? অনেক দূরের পথ পাড়ি দিতে হবে আমায়, কেউ নেই আমার এই পৃথিবীতে, আবার নতুন করে সবকিছু শুরু। বাবা মা সহ পুরো পৃথিবীর কাছে আমি অপরাধী। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে হুঁশ ফিরলো। অবশেষে ট্রেন ছাড়লো, আর আমার যাওয়ার পথ শুরু হলো। একটু একটু করে সব রাস্তা দূরে চলে যাচ্ছে।
আর আমিও ধীরে ধীরে নতুন কোথাও যাচ্ছি। জানালার এক পাশে বসে আছি আর দেখছি সবকিছু চলে যাওয়ার দৃশ্য। তখনই একটা মেয়ে আমাকে ডাকে, দেখতে অনেক সুন্দর আর তার সাথে কোমল কণ্ঠ, লাল রঙের সোনালী বার যুক্ত থ্রি পিস পরে আছে, চোখে গাঢ় করে কাজল দেওয়া। সে আমাকে বলতে থাকলো, এই যে আপনি আমার সিটে বসছেন কেন? আমি বললাম আপনার সিট মানে? মেয়েটা বলল, আরে অদ্ভুত লোক দেখি, এই পুরো কেবিনটাই আমার আর আপনি বলছেন এটা কার সিট? আমি বললাম কিন্তু এখানে তো আমি বসেছি। মেয়েটা বলল, আরে আপনি কি উঠবেন নাকি আমি লোক ডাকবো? আমি ভাবতে লাগলাম আসলে এখন তাহলে আমি কি করব। ঠিক তখন একজন লোক আসে আর বলে, এখানে কি সমস্যা? মেয়েটা বলল, জি আপনি কে? লোকটা বলল, আমি এই ট্রেনের লোক। কেন, কি হয়েছে? মেয়েটা বলল, ও যাক আপনি এসেছেন, দেখুন আমি পুরো কেবিনটা নিজের নামে বুক করেছি আর সে আমার কেবিনের সিটে বসে আছে। লোকটা আমায় বলল, তা ভাই আপনার টিকিট আছে? আমি বললাম না তো ভাই নেই। লোকটা বলল, তাহলে উঠলেন যে ট্রেনে? আমি বললাম আসলে ভাই অনেক তাড়াহুড়া করে উঠছিলাম। লোকটা বলল, তা টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা যাবে না। আমি বললাম আসলে ভাই ভুল হয়েছে, বুঝতে পারিনি। মেয়েটা বলল, তাহলেই দেখুন কোন ধরনের পাগল যে আসে এখানে, এই জন্যই ট্রেনে আসতে চাইনি, কেন যে ফ্লাইটের টিকিট আগে কাটলাম না। লোকটা বলল, আপনি শান্ত হন প্লিজ ম্যাম, আমি দেখছি বিষয়টা। লোকটা আমাকে বলল, এই যে আপনি উঠুন, ওনার কেবিন থেকে বের হন আর আমার সাথে এদিকে একটু আসুন। আমিও তার কথা মতো গেলাম একটু দূরে। তারপর লোকটা বলল, এই যে টিকিট ছাড়া তো ট্রেনে উঠছেন, তা এখন 1000 টাকা দেন। আমি বললাম কেন ভাই? লোকটা বলল, আরে টিকিট ছাড়া উঠছেন আর টাকা দেবেন না নাকি ট্রেন থেকে নামাবো? তাও তো পারবো না, দেন টাকা দেন এখন। আমি বললাম ভাই একটু টাকা কম রাখলে হয় না? লোকটা বলল, এমনিতে অন্যর কেবিনে গিয়ে বসেছেন আবার কমও চান, তাড়াতাড়ি টাকা দেন। তারপর আর কি টাকা দিলাম আর সে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, ভাই সিট কোন দিকে? লোকটা বলল, কিসের সিট? আমি বললাম কেন, বসার সিট? লোকটা বলল, তার টিকিট কেটেছেন? আমি বললাম না তো। তাহলে সিট কোথায় পাবেন? আমি বললাম কেন ভাই, টাকা যে নিলেন? লোকটা বলল, তা ট্রেন কি ফ্রিতে চড়বে? আমি বললাম তা ভাই তাহলে কোথায় বসবো? লোকটা বলল, তা তো আমি জানি না, বলেই চলে গেল। কিছু বলার নেই, পুরো ট্রেনের সিট ভর্তি, আবার অনেকে শুধু বসার জন্য পুরো কেবিনটাই বুক করছে। আর এদিকে আমার কাছে বেশি টাকাও নেই। তারপর আমি ট্রেনের এক কোনায় মেঝেতে বসে পড়লাম, বসে আছি আর ট্রেন চলছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, তবু মনে হচ্ছে না তাদের কাছে যেতে, কারণ তারা চায় না আমাকে। কখন যে উদ্দেশ্যহীনভাবে পৌঁছাবো তাও জানি না। তারপর দেখতে দেখতে চোখ লেগে আসলো। অনেক ক্লান্তির মাঝে শেষে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। তারপর কারোটাকে ঘুম ভাঙলো, তারপর চোখ খুলে দেখি সেই মেয়েটি আমাকে ডাকছে। তারপর সে বলল, আপনি এখানে এইভাবে মেঝেতে ঘুমাচ্ছেন কেন? আপনি কি অসুস্থ? আমি বললাম না, আমি ঠিক আছি, এমনি চোখ দুটো লেগে এসেছিল। মেয়েটা বলল, তা এভাবে মেঝেতে আছেন কেন? সিটে বসুন। আমি বললাম সিট পাইনি। মেয়েটি বলল, সিট পাননি মানে? কেন, লোকটা আপনাকে ডেকে নিয়ে গেল? আমি বললাম আমি তো টিকিট কাটিনি। মেয়েটা বলল, তাই বলে সবাই সিটে বসে আছে আর আপনি এভাবে মেঝেতে বসে আছেন, তা কেমন দেখায় না? আমি বললাম না, সমস্যা নেই। মেয়েটা বলল, তা আপনি কোথায় যাবেন? আমি বললাম জানি না। মেয়েটা বলল, জানি না মানে? তাহলে কোথায় নামবেন? আমি বললাম তাও জানি না, শুধু জানি যত দূরে কোথাও যাওয়া যায়। মেয়েটা বলল, কেন তাহলে ট্রেনে কেন উঠছেন? ট্রেন তো অনেক জায়গায় থামবে। আমি বললাম তবু অনেক দূরে। মেয়েটা বলল, তা আপনি কি এভাবেই এখানে শুয়ে থাকবেন? আমি বললাম হুম। পরে মেয়েটা বলল, না কেমন দেখায়, আপনি আমার সাথে চলুন, আমার কেবিনে বসুন, পুরো কেবিনটাই তো আমি একাই। আমি বললাম না, তার দরকার নেই, আমি এখানে আছি। মেয়েটা বলল, আপনি কি আমার উপর রাগ করছেন? আসলে আমার জায়গায় কেউ হঠাৎ করে বসলে আমার খুব রাগ হয়, আপনি প্লিজ কিছু মনে করেন না। আমি বললাম না, তা ঠিক আছে। মেয়েটা বলল, তা আপনার নামটাই তো জানা হলো না। মেয়েটার সাথে কথা বলতে কেন জানি খুব অসহায় লাগছে, তবুও কথা বলছে। এখন কি যে করি? তারপর বললাম, আমার নাম রাফি। মেয়েটা বলল, বাহ আপনার নাম সুন্দর তো। আমার ভাইয়ের ছোট্ট মেয়ে আছে, খুব দুষ্ট, তার নাম রাফিয়া। আমি বললাম হুম। মেয়েটা বলল, তা আমার নাম জানবেন না? আমি বললাম না। মেয়েটা বলল, কেন, আমার উপর কি আপনি রাগ কমেনি? আমি বললাম আমি কিন্তু ওমন না, ওমন মেয়ে না। আমি বললাম না মানে হ্যাঁ বলুন। মেয়েটা বলল, আমার নাম মিম। আমি বললাম ভালোই তো। মেয়েটা বলল, তা আপনি কোথায় থাকেন? আমি বললাম কোথাও না। মেয়েটা বলল মানে? আমি বললাম আমার কেউ নেই। মিম বলল, কি বলেন, আপনার বাবা মা পরিবার? আমি বললাম না, কেউ নেই। মিম বলে, তাহলে কে আপনার আপনজন? আমি বললাম জানি না। মিম বলে, তা আপনার কেউ নেই, তাহলে এতদিন কোথায় ছিলেন? আমি বললাম জেলখানায়। মিম বলল, জেলখানায় মানে?
আমি বললাম না মানে আমার মাথাটা খুব ব্যথা করছে, আপনি প্লিজ একটু যান। মিম বলে সে কি, আপনি কি এখানেই ঘুমাবেন? আমি বললাম তারপর আমি যেই না মেঝেতে শুই, সে আমার কপালে হাত দিয়ে ওঠে আর বলে, আপনার তো দেখি পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আপনার তো ভীষণ জ্বর। আমি বললাম মিম বলে তা কোনো ওষুধ কি খেয়েছেন? এবার আমার একটু বেশি বিরক্ত লাগলো, আমি তাকে রেগে বললাম, আপনি কি এখান থেকে যাবেন? মিম বলল, না আসলে আপনার শরীর তো খারাপ তাই। আমি বললাম, তা সেটা কি আপনাকে বলতে বলেছি? তারপর মিম চলে গেল আর আমি একটু শুয়ে পড়লাম। সত্যি আজ আমার শরীরটা ভীষণ খারাপ, অনেক ঠান্ডা লাগছে, ভালোই জ্বর এসেছে, শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ করে শফিক চাচার কথা মনে পড়লো। আমার জ্বর আসলে সে কি না করতো, একবার ফলের জুস, আরেকবার তরমুজের জুস সহ কত ফলমূল আর আমার পাশে বসে থাকতো। আর আমার বাবা এই ওষুধ থেকে শুরু করে কত কি না করতো। আর আমার মা কপালে পানি দিয়ে মুছে দিত আর আমার মাথায় হাত বুলিয়ে দিত। আর আজ আমার এই দুনিয়াতে কেউ নেই। তা এখন কেমন আছে? আর আজ কেন জানি ঋতুর কথা খুব মনে পড়ছে। আজও আমি তাকে অনেক ভালোবাসি, তার দেওয়া শত মিথ্যা অভিযোগের পরও আমি তাকে ভীষণ ভালোবাসি। আর মামা মামি কেমন আছে? তারা কি আজও আমাকে তাদের মেয়ের ধর্ষক মনে করে? ট্রেন চলছে তার নিজের গতিতে আর আমি মেঝেতে শুয়ে আছি, কেমন যেন একটা খারাপ লাগছে শরীরটা। 2 দিন ধরে পেটে তেমন কিছু পড়েনি, গত 8 বছর জেলে ভালো কিছু খাইনি। শেষবারের মতো মামার বাসায় পেট ভরে খেয়েছিলাম, আর সেটাই আমার জন্য আজ দায় হয়ে দাঁড়িয়েছে। তারপর দেখতে দেখতে চোখ দুটো আবারও লেগে আসলো, আবারও ঘুমিয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর চোখ খুলে দেখি, তারপর আমি দেখি আমার গায়ে চাদর দেওয়া। তারপর আমি চাদর সরিয়ে উঠলাম আর ট্রেন এখনো চলছে, কিছুই ভেবে পাচ্ছি না আমি কি করব। তারপর মিম আসলো আর বলল, কি আপনার ঘুম ভাঙলো? এত করে বললাম সিটে বসুন, তা শুনলেন না। আমি কিছুতেই বুঝতে পারছি না কি থেকে কি হলো। তারপর তাকে আমি বললাম, তা আপনি এখানে আবার? মিম বলল, এই যে আপনার জ্বর আসলো আর আপনি কাঁপতে শুরু করলেন, তাই আমি আপনার গায়ে চাদর দিলাম। আমি বললাম, তা সব আবার কেন করলেন? আমি কি বলেছি? মিম বলল, আপনি তো অসুস্থ। আমি বললাম, তাতে আপনার কি? মিম বলল, আপনি এমন কেন করছেন? আমি বললাম, তাহলে কি করব? চিনি না জানি না, আপনি একজনকে এসব করবেন? মিম বলল, তা আপনি তো অসুস্থ। আমি বললাম, সেটা আমি বুঝছি, আপনাকে ভাবতে হবে না। মিম বলল, আচ্ছা, আর আপনাকে বিরক্ত করব না, এখন এই ওষুধটা খেয়ে নিন। আমি বললাম, কি এটা? মিম বলল, কেন, জ্বরের ওষুধ? আমি বললাম, তো আমি কি করব? আপনি এখান থেকে যান। মিম বলল, আপনি এখন আমার উপর রাগ করে আছেন? আচ্ছা যান, সরি, এখন নিন। আমি বললাম, তা আমি কেন আপনার ওষুধ খাবো? মিম বলল, আরে আমি বলছি তাই। আমি বললাম, তা আপনি কোথায় ওষুধ পেলেন? মিম বলল, আমার কাছে প্রায় সময় থাকে। আমি বলি, কিভাবে? মিম বলল, কারণ আমি ডাক্তার। আমি বললাম, বুঝলাম আপনি ডাক্তার, তাও আমার দরকার নেই, এই নিন আপনার চাদর। মিম বলল, আচ্ছা, আপনি কি সবার সাথে এমন ছেঁচড়ার মতো কথা বলেন? আমি বললাম, কি বললেন? আমি ছেঁচড়া? মিম বলল, কেন, রাগ করলেন বুঝি? তারপর মিম মুচকি মুচকি হাসতে লাগলো। আমি বললাম, এবার কিন্তু আমার অনেক আশ্চর্য লাগছে, আপনি কি প্লিজ যান এখান থেকে। মিম বলল, আচ্ছা, আমি না হয় গেলাম, তারপর আপনি কি করবেন? আমি বললাম, তা আমার বিষয় আপনার না জানলেও চলবে। মিম বলল, তা আপনি বলবেন না আপনি কোথায় যাবেন? আমি বললাম, না জানি না। মিম বলল, তাহলে আপনি কোথায় নামবেন? আমি বললাম, সেটা আমার বিষয়, আপনার না ভাবলেও চলবে। মিম বলল, দেখুন আপনি আবারও ছেঁচড়ামো করে যাচ্ছেন, আমি তো আপনার উপকার করতে চাইলাম। আমি বললাম, হয়েছে, আপনি আমার অনেক উপকার করছেন, এখন যান তো এখান থেকে। মিম বলে, যাচ্ছি ছেঁচড়া। আমি বললাম, এই আপনি কি বলে গেলেন? তারপর সে চলে গেল তার কেবিনে আর আমিও আবার শুয়ে পড়লাম। তার 5 মিনিট পর ট্রেন একটা স্টেশনে থামালো। আমি একজনকে বললাম, ভাই এটা কোথায় আসলাম? তারপর সে বলল, আমরা ফরিদপুর এসেছি, মানে আমার বাড়ি থেকে না হলেও 400 কিলোমিটার দূরে। ভাবলাম আর দূরে না যাই, এমনিতে শরীরটা ভালো নেই, তাই সেখানেই নামলাম। তারপর একটা দোকান থেকে পানির বোতল নেওয়ার জন্য থামলাম। তারপর দেখি মিমকে নিতে একটা গাড়ি নিয়ে আসলো আর সে সেই গাড়িতে উঠলো, বেশ দামি গাড়ি। আমি আর সেদিকে না তাকিয়ে দোকানদারকে টাকা দিয়ে সেখান থেকে আসলাম। এদিকে আর আমার কাছে বেশি টাকাও নেই, এমনিতেই ট্রেনের লোকটা পুরো 1000 টাকা আমার থেকে নিল। এখন আমার আগে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। তারপর আমি একজনকে বললাম, ভাই এখানে কি কোথাও থাকার জায়গা হবে? লোকটা বলল, এখানে তো আর হবে না, তবে বাজারের ভিতর যান, সেখানে পাশের এলাকা আছে, অনেক বাড়ি আছে। আমি বললাম, আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। তারপর আমি হাঁটতে শুরু করি আর বাজারে গিয়ে কিছু খাওয়ার জন্য একটা হোস্টেলে গেলাম। তখনই একজন লোককে পাশে বলতে শুনলাম যে লোকটা বলছে, দেখুন ভাই, এই টাকায় যদি কাজ
কাজ করতে পারেন তবে করেন, না হলে আমি অন্য কাউকে দেখি। তখন আরেকজন বলল, না ভাই, এত কম টাকায় কাজ করা যাবে না, আপনি অন্য কাউকে দেখুন। লোকটা বলল, ঠিক আছে, আমি তবে অন্য কাউকে খুঁজছি। তখনই আমি বলে উঠি, ভাই কোনো কি কাজ করা লাগবে? লোকটা বলল, হ্যাঁ, তা আপনি কে? আমি বললাম, জি ভাই, আমি বাইরে থেকে এসেছি আর আমার একটা কাজ খুব দরকার। লোকটা বলে, তা কাজ করতে পারবা তো? আমি বললাম, বলে দেখুন, চেষ্টা করে দেখবো। লোকটা বলল, লোহার কারখানায় কাজ করতে হবে, মাসে 6,000 টাকা বেতন পাবে, বলো করবানি? আমি বললাম, ভাই আমি রাজি, করব। লোকটা বলল, ভেবে বলছো তো? অনেক পরিশ্রম কাজ, কিন্তু ভেবে বলো। আমি বললাম, হ্যাঁ ভাই আমি রাজি। লোকটা বলল, তুমি আমার সাথে এসো। তারপর আমি সেই লোকের সাথে সেই কারখানায় গেলাম। সেখানে আমাকে কাজ বুঝিয়ে দেওয়া হলো। অনেক পরিশ্রমের কাজ, তবু আমায় পারতেই হবে। আর তাছাড়া আমি 8 বছরে জেলে থাকতে অনেক কাজ করছি, তাই খুব একটা বেশি পরিশ্রম হয়নি। সেদিন তেমন একটা কাজ করলাম না। এবার কোথাও থাকার জন্য জায়গা খুঁজতে হবে। বিকেল প্রায় শেষের দিকে, তাই বাজার থেকে এলাকার দিকে ঢুকলাম। তারপর দেখলাম এক জায়গায় লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে, তাই সেখানে গেলাম। আমি বললাম, কেউ কি আছেন? একটা লোক বলল, জি বলুন, কাকে চাই? আমি বললাম, এখানে কি বাসা ভাড়া দেওয়া হবে? লোকটা বলল, হ্যাঁ তা তো হবে, তা কয়টা রুম চাই? আমি বললাম, একটা হলেই চলবে। লোকটা বলল, তা বেশ, ভাড়া কিন্তু মাসে 2,000 টাকা, রাজি থাকলে বলেন। আমি বললাম, আচ্ছা রাজি। লোকটা বলল, আচ্ছা তাহলে আগে 1,000 টাকা দিয়ে চাবি নিয়ে যাও। তারপর টাকা দিয়ে চাবি নিলাম আর রুমে গেলাম। একটু পর আবার বাজারে গেলাম। তারপর রাতের খাবার খেয়ে আবার চলে আসলাম। কাল সকালে আবার কারখানায় যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গিয়েছে। হঠাৎ সেই মেয়েটার কথা মনে পড়লো, কি যেন নাম তার, মিম। এমনিতে আমি এক চিন্তায় আছি, আর সে দরদ দেখাতে এসেছে। ঋতুর পর আমি অন্য কোনো মেয়েকে কোনোদিন ভালোবাসিনি। ঋতু তবে কেন আমার সাথে এমন করলো? এদিকে আমার কাছে কোনো মোবাইলও নেই, এদিকে শরীরটা আজও ভালো হয়নি, কেমন যেন মাথাটা ঝিমঝিম করতে। তারপর আর কি করার, ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন আমি সকালে কারখানায় গেলাম। অনেকে আমার মতো বয়সী, আবার কেউ কেউ মধ্যবয়সী। তখনই একজন আমাকে দেখে বলল, কি ভাই নতুন নাকি? আমি বললাম, জি ভাই নতুন, তবে কাল একটু কাজ করছি। লোকটা বলল, তা নাম কি? আমি বললাম, রাফি। লোকটা বলল, আমার নাম কামাল, আমি এই কারখানাতে কাজ করি। তো তোমাকে কি কাজ দিয়েছে? আমি বললাম, জি ভাই, আমাকে এখানে লোহা ঝালাইয়ের কাজ দিয়েছে। কামাল বলল, ও তা আগে কি কাজ করছো, নাকি আজকেই প্রথম? আমি বললাম, জি ভাই আমি আজকেই প্রথম। কামাল বলল, আচ্ছা সমস্যা নেই, 1-2 দিন দেখলেই শিখে যাবে। আমি বললাম, জি ভাই একটু দেখিয়ে দিলে ভালো হতো। কামাল বলল, তা তোমাকে দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে, তা এখানে হঠাৎ কাজ নিলে যে? আমি বললাম, আসলে ভাই এখানে নতুন এসেছি। কামাল বলল, তা দেশের বাড়ি কোথায়? আমি বললাম, রংপুর। কামাল বলল, তো অনেক দূরে, না হলেও 500 কিলোমিটার হবে। আমি বললাম, তা হবে আর কি। কামাল বললে, তা তোমার কত টাকা বেতন ঠিক করছে? আমি বললাম, জি ভাই 6,000 টাকা। কামাল বলে, কি বলো এসব, এখানে মাসে 12,000 টাকা বেতন। আমি বললাম, তা তো জানতাম না। কামাল বলল, কোনো দালাল দিয়ে ঢুকছো নাকি? আমি বললাম, সে বলল মাসে 6,000 টাকা দিবে, আর আমারও কোনো একটা কাজ খুব দরকার ছিল, তাই সাথে সাথে রাজি হই। কামাল বলল, তা কি আর করবা, কাজে মন দাও, আর আমি এখানে সব কাজ বুঝিয়ে দিব। কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আমি বললাম, ঠিক আছে ভাই। তারপর কাজ শুরু করলাম। অল্প সময়ে সব কাজ শিখে নিলাম, তবে অনেক পরিশ্রম, কিন্তু তবু আমার যে পারতেই হবে। মোটামুটি আর কোনো চিন্তাই নেই, সারাদিন কাজে থাকি, বাড়ির লোকজনের কথাও মনে পড়ে না। 15 দিন যাওয়ার পর দেখি আমি সবার থেকে মোটামুটি কাজ ভালোই পারি। এদিকে সবার সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে, আর যারা একটু কাজ ভালো পায় তারা নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করে। 1 ঘন্টা করলেই 300 টাকা। তখন আমি ভাবলাম, আমিও না হয় কাজ করি, বেতন তেমন বেশি না। তাই আমি কামাল ভাইকে বললাম, ভাই আমিও সময়ের বাইরে কাজ করতে চাই। কামাল ভাই বলল, কেন, সময়ের বাইরে আরো কাজ কেন করবা? আসলে ভাই কাজ শেষে বসে থাকি, আর কি করব, তাই আর কি, কাজ করলে তো কয়েকটা টাকা ইনকাম হয়। কামাল ভাই বলল, দেখো এসব কাজ কিন্তু অনেক বিপদের, ভেবে বলছো তো? আমি বললাম, হ্যাঁ ভাই ভেবেই বলছি। কামাল ভাই বলে, তবে আজকে থেকেই করতে পারো। তারপর কাজ করতে শুরু করলাম, তবে একটু বেশি পরিশ্রম হচ্ছে, তবে আমাকে সবকিছু মেনে নিতে হবে। যে ছেলে আমি তেমন কোনো কাজ করতাম না, সেই ছেলে আমি আজ কয়েকটা টাকার জন্য কত পরিশ্রম করি, তবুও আমায় করতে হবে। এভাবে 1 সপ্তাহ কাজ করলাম, পরে ভালোই টাকা হলো। তারপরের দিন কাজ করার সময় হঠাৎ একটা গরম লোহা আমার হাতে এসে পড়লো।
আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। পুরো হাত যেন যন্ত্রণায় ছটফট করছে। তারপর সাথে সাথে কামাল ভাই আমাকে নিয়ে হাসপাতালের দিকে গেল। সেখানে গিয়ে দেখি সেই মিম নামের মেয়েটি সেখানে আছে। তারপর কামাল ভাই আমাকে তার কাছে নিয়ে যায়। মিম বলল, আপনি এখানে? যাক, আপনার সাথে তাহলে দেখা হলো আবার। কামাল ভাই বলল, ম্যাডাম ওকে একটু তাড়াতাড়ি দেখুন। মিম বলল, কেন, ওনার কি হয়েছে? কামাল ভাই বলল, ওর হাতে গরম লোহা পড়ছে, তাড়াতাড়ি একটু দেখুন। মিম বলল, দেখি তো, ওনার তো দেখি অনেক বড় আঘাত লেগেছে, ওনাকে এখনই অপারেশনে নিয়ে যেতে হবে। আমি বললাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। মিম বলল, আপনি চুপ করুন, এখনই অপারেশন না করলে পরে আপনার হাত কেটে ফেলতে হবে। কামাল ভাই বলল, তবুও কত টাকা লাগবে ম্যাডাম? মিম বলল, তো ওসব পরে ভাবলেও চলবে, এখন ভাবতে হবে না। তারপর আমাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হলো আর আমার হাতটা অপারেশন করা হলো। এর মাঝে আমার 3 ঘন্টা কোনো জ্ঞান ছিল না। তারপর চোখ খুলে দেখি মিম, কামাল ভাই আরেকজন ডাক্তার পাশে দাঁড়িয়ে আছে। তারপর সেই ডাক্তার মিমকে বলল, এনার হাতে তো অনেক বড় ধরনের আঘাত লাগছে, আমার মনে হয় অপারেশন করলেও তা বেশি একটা ভালো হবে না। মিম বলল, আমরা তো চেষ্টা করছি, এখন যদি আরো কিছু করা লাগে তখন না হয় দেখা যাবে। ডাক্তার বলল, কিন্তু ম্যাডাম তাড়াতাড়ি করতে হবে। মিম বলল, আচ্ছা, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কেমন হয়? ডাক্তার বলল, না ম্যাম, এনারা এমনিতে অনেক দেরিতে নিয়ে এসেছে, তাতে মনে হয় না হাতটা বাঁচানো যাবে। মিম বললে, আপনাকে বলছে হবে না। কামাল ভাই বলল, ম্যাডাম তাহলে এর এখন কি হবে? মিম বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখনই একজন নার্স একটা রিপোর্ট নিয়ে এসে বলে, এই যে ম্যাম, তার হাতের রিপোর্ট। তারপর মিম রিপোর্ট দেখে বলল, মিম বলল, হাতের অবস্থা তো সত্যিই বেশি ভালো না, এখন কি করা যায়? ডাক্তার মিমকে বলল, তাহলে এখন আমরা কি করব? কিছু তো করা লাগবে, তার হাতটা তো পচতে শুরু করছে। মিম বলল, আচ্ছা, তাকে কি একবার থাইল্যান্ড নিয়ে গেলে কেমন হয় তার হাতের চিকিৎসা করার জন্য? তখনই আমি বলে উঠি, না ম্যাম, আমার কাছে এত টাকা নেই, আমি কি করে যাব? মিম বলল, আপনার জ্ঞান কখন ফিরলো? আমি বললাম, এখনই। মিম বলল, তা আপনার বাড়ির কোনো লোককে তো দেখতে পারছি না, তারা কোথায়? আমি বললাম, আমার কেউ নেই। মিম বলল, কোনো আপনজনও নেই? আমি বললাম, না, কেউ আমার আপন নেই। ডাক্তার বলল, কি বলেন? তা আপনার চিকিৎসার খরচ তবে কে দিবে? আমি বললাম, তাও জানি না। কামাল ভাই বলল, ম্যাডাম এখন কি করব আমরা? ডাক্তার বলল, ম্যাডাম তাহলে ওনার এই হাতটা কেটে ফেলতে হবে, না হলে হাত থেকে পুরো শরীর পচন ধরবে। পরে মিম বলল, আপনার নাম রাফি তাই না? কামাল ভাই বলল, ম্যাডাম আপনি ওর নাম জানেন? মিম বলল, জানি, তা আপনি ওর কি হন? কামাল ভাই বলল, আমাদের কারখানায় কাজ করে ও। মিম বলল, রাফি, তা আপনার বয়স কত? আমি বললাম, তা জানি না, তবু 28-29 হবে। মিম বলল, তা আপনি এখনো বিয়ে করেন নাই? আমি বললাম, না। মিম বলল, তা আপনি পড়াশোনা করেছেন? আমি বললাম, গ্রাজুয়েশন পাশ করছি। ডাক্তার শুনে অবাক, কি বলেন, আপনি গ্রাজুয়েশন পাশ করেছেন? মিম বলল, তাহলে আপনি লোহার কারখানায় কেন কাজ করছেন? পরে আমি বলি, আমার একটা কাজ খুব দরকার ছিল। মিম বলল, আপনার বাবা মা কি সত্যিই নেই? আমি বললাম, ছিল, তবে আজ নেই। মিম বলল, নেই মানে মারা গেছে? আমি বললাম, তারা আমায় ত্যায্য পুত্র করেছে। মিম বলল, কেন, আপনি কি করেছেন? তখনই আমি বলে উঠি, এক মিথ্যা অপবাদে আমি সবার কাছে অপরাধী, আর আমার বাবা মা আমাকে মৃত বলে জানে। মিম বলে, কি অপবাদ? যে আপন সন্তানকে এত দূরে ঠেলে দিয়েছে তারা? না, তা আমি বলতে চাই না, কারণ যে আমাকে এই অপবাদ দিয়েছে সে আমার বেঁচে থাকার আশ্রয়। মিম বলল, তা আজ আপনার অনেক বড় বিপদ, আপনি আপনার বাবা মাকে জানাবেন না? আমি বললাম, না, আমি চাই না তারা আমার জন্য কিছু করুক। মিম বলল, তবে কি আর আপনার আপনজনের কাছে যাবেন না? আমি বললাম, জানি না, শুধু এতটুকুই জানি, আমার পৃথিবীটা খুবই ছোট, এখানে শুধু আমি একাই, আর কেউ আমার আপন নেই। ডাক্তার বলল, তার হাতের অবস্থা তো বেশি ভালো না, এখন কি করবেন? মিম বলল, আপনি কি তবে তার হাতটা কাটতে বলেন? ডাক্তার বলল, ম্যাডাম আপনি আমার চেয়ে সিনিয়র, আপনি যেটা বলবেন। মিম বলল, আচ্ছা, আপনি কি আবার আগের মতো বেঁচে থাকতে চান? আমি বললাম, বেঁচে থাকার ইচ্ছাটা অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু। মিম বলল, কিন্তু কি? আমি বললাম, কিন্তু সেই অপবাদ দেওয়া মানুষটার কাছে শুধু জানতে চাওয়ার ইচ্ছাটাই বেঁচে থাকতে চাই, কেন সে আমাকে সবার থেকে এত দূরে রাখলো? মিম বলল, কেন, তার জন্য আপনার কি? আমি বললাম, কারণ সে আপনকে পর করছে আর পরকে আপন করছে। মিম বলল, আজ আপনার হাতটা যদি কেটে ফেলতে হয় তবে আপনি কি চান? আমি বললাম, আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। ডাক্তার বলল, তা এখন আপনার দেখাশোনা করার জন্য কেউ কি আছে? আমি বললাম, না, কেউ নাই। পরে বললাম, কামাল ভাই তুমি কি থাকবে? কামাল ভাই বলল, আমি কি করে থাকি বল, আমার তো কারখানায় যাওয়া লাগে, এমনিতে আজ তোকে নিয়ে আসলাম, এখানে রোজ রোজ তো আর আসতে পারবো না। মিম বলল, আরে আশ্চর্যের ব্যাপার তো, একটা মানুষের এমন অবস্থা কেউ একা রেখে যায়? আমি বললাম, থাক, লাগবে না, আমি একাই থাকতে পারবো। মিম বলে, তা কেমনে করে হয়, আপনার হাত তো? আমি বললাম, সমস্যা নেই, হবে কোনোভাবে। তখনই একজন নার্স এসে মিমকে বলে, ম্যাম আর বাকি রোগীদের দেখবেন না, সবাই যে অনেক সময় ধরে অপেক্ষা করছে। মিম বলল, আচ্ছা, এখনই আমি যাচ্ছি, আর হ্যাঁ, কিছু ওষুধ এখনই লাগবে, তাড়াতাড়ি আনবেন। তারপর মিম কিছু ওষুধ লিখে তা কামাল ভাইয়ের হাতে দেন।
কামাল ভাই বলে, ম্যাডাম এত ওষুধ আমার কাছে তো এত টাকা নেই। মিম বলল, ও আচ্ছা আমি দিচ্ছি। আমি বললাম, না না আপনার দেওয়া লাগবে না কামাল ভাই, আমি যে ব্যাগটা কারখানায় রোজ নিয়ে আসি সেখানে একটা চাবি আছে, তা দিয়ে আমার বাসায় গিয়ে দেখবা কাপড়ের নিচে 50,000 টাকা আছে, তা নিয়ে এসো। মিম বলল, আপনি এত টাকা কোথায় পেলেন? আমি বললাম, এটা আমার শাস্তির উপার্জিত টাকা। মিম বলল, মানে? আমি বললাম, কিছু না কামাল ভাই, তুমি এখনই যাও। তারপর কামাল ভাই সেখান থেকে চলে গেল। আর তারপর মিম অন্য ডাক্তারকে বলল, আপনি একটু বাইরে যাবেন। ডাক্তার বলল, জি ম্যাম যাচ্ছি। তারপর অন্য ডাক্তার চলে যাওয়ার পর মিম আমাকে বলল, মিম বলল, আচ্ছা আপনি কি আপনার সেই মিথ্যা অপরাধীকে ভালোবাসতেন? আমি বললাম, আজও অনেক ভালোবাসি। মিম রেগে গিয়ে বলল, আচ্ছা আপনি কি পাগল? আমি বললাম, তা জানি না, তবে আমি জীবনে তাকে শুধু পাগলের মতো ভালোবাসছিলাম। মিম বলল, তা আজ যে আপনার এই অবস্থা তার জন্য জানেন কে দায়ী? আমি বললাম, জানি। মিম বলল, কে বলুন দেখি। আমি বললাম, আমি নিজেই। মিম বলল, কি বলছেন এসব? আমি বললাম, হ্যাঁ আমি এর জন্য দায়ী, তাই গত 8 বছর ধরে শাস্তি পেয়েছি আর আজও পাচ্ছি। আমার কথা শুনে মিম হতবাক হয়ে যায় আর বলে, একটা মানুষ কি করে এত কিছুর পরও তাকেই ভালোবাসতে পারে? মিম বলল, তা আপনার নামে কি অপবাদ দিয়েছিল? আমি বললাম, তা আপনি জেনে কি করবেন? তখনই একটা নার্স এসে বলে, ম্যাম আপনি আসবেন না? মিম বলে, হ্যাঁ এখনই আসছি। তারপর মিম চলে গেল সেখান থেকে আর আমি একা পড়ে রইলাম বিছানায়। হায়রে আমার জীবন, ভালো থাকতে কি না করলাম, আর আজ আমি কত বড় বিপদের মুখোমুখি, কি যে করব তা ভাবতেই পারছি না। আমার বাবা মা কি আমাকে আজও মনে রাখছে, না তারা চিরদিনের জন্য আমাকে ভুলে গেছে? তারা কি জানে আমি আজ কত অসুস্থ? আজ আমার যদি 2টা হাত কেটে ফেলতে হয় তবে আমি কি করব? তা ভাবলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হয়, কারণ আমার যে পৃথিবীতে কেউ নেই। তারপর দেখি কামাল ভাই এসেছে অনেক ওষুধ নিয়ে। তারপর আমি বললাম, কামাল ভাই তুমি কি এখনই বাড়ি চলে যাবে? কামাল ভাই বলল, হ্যাঁ এই নে তোর ওষুধ। আর আমি তাহলে গেলাম, রাত 10টা বেজে গেছে, বাড়ি যাওয়া লাগবে। আমি বললাম, আর কিছু সময় না হয় থাকো। কামাল ভাই বলল, না রে, কাল সকালে আবার কারখানায় যেতে হবে। আমি বললাম, ভাই কারখানার মালিককে বলে কি আমার জন্য কিছু টাকা দেওয়া যায় না? কামাল ভাই বলল, কে তোকে এই সময় টাকা দিবে বল? আমি বললাম, আচ্ছা ভাই যাও। তারপর কামাল ভাই চলে গেল আর আমি আবার একা। খুব পিপাসা পেয়েছে, সাথে ক্ষুধাও লেগেছে। সেই সকাল থেকে কারখানায় কাজ করছি, কিছুই পেটে পড়েনি। তারপর দেখলাম আমার পাশে টেবিলে রাখা পানির বোতল। তারপর যেই না নিতে হাত বাড়িয়েছি, সাথে সাথে হাত দুটো ব্যথা করছে, সাথে সাথে পিপাসায় যেন মারা যাচ্ছি। কিন্তু কেউ একটু পানি এগিয়ে মুখের সামনে ধরার নেই। আজ আমার এই দুনিয়ায় কেউ নেই, শেষ পর্যন্ত কেঁদেই দিলাম। তখনই মিম সেখানে চলে আসে আর আমাকে দেখে বলতে থাকে, এ কি আপনি এভাবে কাঁদছেন কেন? আমি বললাম, কই না তো। মিম বলল, তবে আপনার চোখে পানি কেন? আমি বললাম, এমনি মনে হয়। মিম বলল, না আপনি মিথ্যা বলছেন, আপনি কেঁদেছিলেন, তা কেন? আমি বললাম, না তেমন কিছু না। মিম বলল, আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমি বললাম, কেন? মিম বলল, আপনার বাবা মাকে জানানো লাগবে আপনার এই অবস্থা। আমি বললাম, আমি বলেছি না যে এই বিষয়ে আমাকে কিছু বলবেন না? মিম বলল, আচ্ছা বেশ, তা আপনার খেয়াল কে রাখবে? পরে আমি বললাম, যার কেউ নেই তার তো আল্লাহ আছে, তাই না? মিম বলল, তবুও। পরে আমি বললাম, আমি জানি না। মিম বলল, তা আপনি তো বললেন না আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছে? পরে আমি বলি, তা কি আপনার জানা খুব দরকার? মিম বলল, যদি ভাবেন তাই। আমি বললাম, আমি কিছু বলতে চাই না। মিম বলল, আচ্ছা তাহলে আপনি এভাবেই থাকেন। আমি বললাম, মিম বলল, তা আপনার সেই লোকটা কোথায়? আমি বললাম, সে চলে গেছে। মিম বলল, কি বলেন? এমন ভাবে কেউ কাউকে একা রেখে চলে যায়? আমি বললাম, তারও তো পরিবার আছে, আমার না থাকলে। মিম বলল, আচ্ছা আপনি কি চান? আপনি কি জানেন আপনার হাতের কি অবস্থা এখন? আমি বললাম, আমি জানি না, যা আছে কপালে তাই হবে। মিম বলল, কেন আপনার বাবা মা পরিবার কেউকে দেখতে আপনার ইচ্ছা করে না? আমি বললাম, জানি না। তখনই একজন নার্স এসে বলল, এনার অপারেশনের মোট বিল হয়েছে 1 লাখ টাকা। আমি বললাম, কি বলেন, এত টাকা আমি কোথায় পাবো? মিম বলল, তাহলে এখন আপনি কি করবেন? আমি বললাম, আমি জানি না। নার্স বলল, আপনি যদি 2 দিনের ভিতর সব টাকা পে না করেন তবে। আমি বললাম, কিন্তু আমি তো এত টাকা দিতে পারবো না। মিম বলল, আচ্ছা আমি দেখছি, আপনি এখানেই থাকেন। এই বলে মিম আর নার্স সেখান থেকে চলে গেল। আমার আর কিছু ভালো লাগছে না, আমার সাথে সবসময় এমন কেন হয়? তারপর দেখি মিম এসেছে হাতে করে কি যেন নিয়ে। আমি বললাম, ম্যাডাম আমি এত টাকা দিতে পারবো না, না হলে আমি বাইরে চলে যাই। মিম বলল, এসব আপনি কি বলতাছেন, আপনার কোথাও যেতে হবে না। আমি বললাম, তাহলে আমার এতগুলো টাকা কে দিবে? মিম বলল, কেন আপনি না একটু আগে বললেন যার কেউ নেই তার আল্লাহ আছে? আমি বললাম, কিন্তু তবে এই টাকা কে দিবে? মিম বলল, তা আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি বললাম, কিন্তু? মিম বলল, কোনো কিন্তু নয়, এখন আপনি এই খাবারগুলো খাবেন, অনেক সময় ধরে দেখেছি আপনি কিছুই খাননি। আমি বললাম, না তার দরকার নেই, আমার খিদা নেই। মিম বলল, খিদা নেই মানে? না খেলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। আমি বললাম, কিন্তু আমি তো। মিম বলল, বুঝছি আপনি এখন অসুস্থ, আপনার হাত বের করা যাবে না,
আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম সে কি, তা লাগবে না। মিম বলল তা কি করে খাবেন শুনি। আমি বললাম না, আমি কোনো একভাবে খেয়ে নিব। মিম বলল না, আপনার হাতের অবস্থা খুবই খারাপ, আপনি হাত বের করতে পারবেন না। আমি বললাম তাই বলে আপনি? মিম বলল কেন, কোনো সমস্যা? আপনাকে সেদিন ট্রেনে কত না অপমান করলাম, তার জন্য হলেও কিছু করতে দেন। তারপর মিম তার নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আজ অনেকদিন পর অনেক ভালো কিছু খাচ্ছি, অনেক ভালো রান্না হয়েছে। মিম বলল কি কেমন লাগছে আমার মায়ের হাতে রান্না? কিন্তু মায়ের কথা শুনে আবার 8 বছর আগের মায়ের রান্নার কথা মনে পড়ে গেল আর কাঁদতে লাগলাম। পরে কাঁদতে কাঁদতে বললাম অনেক ভালো হয়েছে। মিম বলল আপনি কাঁদছেন কেন? আমি বললাম আমার হাত কি কোনোদিনও ভালো হবে না? তখনই মিম একটু মাথা নিচু করে বলে, দেখিয়েন আল্লাহ সবকিছু ঠিক করে দিব, আপনি চিন্তা করবেন না। ঠিক তখনই সেখানে সেই ডাক্তার চলে আসে আর বলে, ম্যাডাম আপনি কি করছেন এটা? মিম বললে কেন, কি হয়েছে? ডাক্তার বলল আপনি নিজ হাত দিয়ে ওনাকে খাইয়ে দিচ্ছেন। মিম বলল কেন, তাতে আবার কি হলো? ডাক্তার বলল আপনি এত বড় একজন ডাক্তার হয়ে একজন রোগীকে নিজ হাতে খাওয়াচ্ছেন, তা ভালো দেখায় না ম্যাম। মিম বলল কেন, কোথায় লেখা আছে ডাক্তার হয়ে রোগীকে খাওয়ানো যাবে না? ডাক্তার বলল ম্যাডাম আমি ঠিক তা বলিনি, তবে। মিম বলল তবে কিছু না। তখনই আমি বললাম না আর লাগবে না, আমি আর খাবো না। মিম বলল সে কি, আপনি তো কেবলমাত্র খাওয়া শুরু করলেন। আমি বললাম না, তার আর দরকার নেই, আপনি যান। মিম বলল কিন্তু আপনি তো। আমি বললাম ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য, আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মিম বলল তা আপনি ওষুধ কিভাবে খাবেন? আমি বললাম তা কোনো একভাবে খাবো। তখনই নার্স এসে বলে উঠে, ম্যাম আপনার বাড়ি থেকে ফোন দিয়েছিল, আপনার ফোন বন্ধ ছিল আর অনেক রাত হয়েছে। মিম বলল ও তাই তো, অনেক রাত হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। ডাক্তার বলল জি ম্যাম আপনি তবে বাড়ি যান। মিম বলল কিন্তু এনাকে কে দেখবে, এনার বলে কেউ এখানে নেই। তারপর ডাক্তারটি একটু রেগে উঠে বলল, আমাদের চিকিৎসা করার দায়িত্ব, আমরা চিকিৎসা করছি, রোগীর দেখাশোনা করা তো আমাদের কাজ না। পরে মিম বলে উঠে, আপনি একজন ডাক্তার হয়ে এমন কথা বলতে পারলেন? ডাক্তার বলল না ম্যাম আমি সেটা বলিনি, সকাল থেকেই তো কাজ করছি, এখন যদি বাড়ি না গিয়ে রোগীর দেখাশোনা করি তাহলে। মিম বলল হয়েছে, আপনার থাকা লাগবে না, আপনি তাহলে যান। তখনই মিম ফোন খুলে দেখে তার বাড়ি থেকে 15 বার কল দিয়েছে, এদিকে তারও তো বাড়ি যাওয়া লাগবে। তারপর মিম নার্সকে বলল আচ্ছা আপনি তবে ওনার দেখাশোনা করেন, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। তখনই নার্স বলল কিন্তু ম্যাডাম আমারও তো ডিউটি শেষ, আমারও তো এখন বাড়ি যাব, এমনিতে 2 ঘন্টা এনার জন্য দেরি হয়ে গিয়েছে। আমি এত কিছু দেখে সহ্য করতে না পারে একটু সবার সাথে রেগে উঠে বললাম, কাউকে আমার দেখাশোনা করা লাগবে না, আপনি যেতে পারেন, সমস্যা নেই। তারপর সবাই একটু চুপ করে থাকলো। তারপর মিম যেই না কিছু বলে উঠবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে আর কিছু করা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার মতো হতভাগার জন্য কতই না সময় নষ্ট করলেন। তারপর আর মিম কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই ডাক্তার বলে উঠে, ম্যাম ওনার হাত দুটি কি এখন কি করা যায়? মিম নিশ্চুপভাবে শুনে চলে গেল। তারপর ডাক্তার নার্স রুমের বাইরে গিয়ে বলে উঠে, ডাক্তার বলল কি আপনি বাড়ি যাবেন না? নার্স বলল যেতে তো চাই, কিন্তু ম্যাডাম যে বলে গেল থাকতে। ডাক্তার বলল জানি না কি যে পেল এই রোগীর মাঝে। নার্স বলল তাই তো দেখছি, জানি না ম্যাডাম অনেক ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো। ডাক্তার বলল জানেন আজ কি করছে ম্যাম? নার্স বলল কি করছে? ডাক্তার বলল এসে দেখি নিজ হাতে এনাকে খাইয়ে দিচ্ছে। নার্স বলল কি বলেন? ডাক্তার বলল তা বলছি কি আবার। নার্স বলল চলুন তো ওনার কাছ থেকে একবার আসি। তারপর সেই ডাক্তার আর নার্স এসে আমাকে বলে উঠে, ডাক্তার বলে আপনার এখন শরীর কেমন? আমি বললাম জি মোটামুটি ভালো। তারপর ডাক্তার বলল আপনার হাত কি এখনো অনেক ব্যথা করছে? আমি বললাম মাঝে মাঝে অনেক পরিমাণের বেশি ব্যথা করে। ডাক্তার বলে আমরা মনে হয় আপনার হাত দুটো বাঁচাতে পারবো না, অনেক বড় ধরনের আঘাত লেগেছে আপনার। তখন আমি নিশ্চুপ। নার্স বলে তা ম্যাম বলে আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে? আমি বললাম ডাক্তার বলল আচ্ছা আপনার পরিবারের মনে হয় কেউ থাকা উচিত। আমি বললাম কে থাকবে? তখন ডাক্তার বলে আল্লাহ না করুক আপনার হাত দুটি যদি কেটে ফেলতে হয় তখন আপনি কি করবেন? আমি বললাম আমি জানি না। নার্স বলল আচ্ছা ম্যাম আপনাকে কি বলেছে? আমি বললাম কেন কিছু না তো। নার্স বলে আপনি কি জানেন আপনার হাত অপারেশন করতে ম্যাম কোনো টাকা নেয়নি, বরং আপনার অন্য খরচগুলো ম্যাডাম পরিশোধ করছে। আমি বললাম কি বলেন, তিনি এসব আমার জন্য কেন করবে? ডাক্তার বলল তা তো আমরা জানি না, কেন আপনার মাঝে কি পেয়েছে যে ম্যাডাম? আমি বললাম আমিও তো জানি না, শুধু একটু ভালোভাবে আমি বাঁচতে চাই। নার্স বলল আপনি কি ম্যাডামের সম্পর্কে জানেন? আমি বললাম না। নার্স বলল ম্যাডামের বাবা কিন্তু এই শহরের অনেক বড় ব্যবসায়ী। আমি বললাম তা জেনে আমি কি করব? ডাক্তার বলল আচ্ছা তাহলে আপনি থাকেন, আমরা যাই। আর হ্যাঁ ম্যাডামকে আবার
বলিয়েন না যে আমরা এখানে ছিলাম না। আমি বললাম আচ্ছা আমি বলবো না, আপনারা যান। তারপর একা শুয়ে আছি, চারদিকে নিস্তব্ধ, তবু আজ ঘুম ধরছে না। আজ আমি অনেক অসহায়, আমার যদি হাত দুটো কেটে ফেলে তখন আমি কি করব। তারপর জেগে আছি, হঠাৎ রাত 3টার সময় দেখি, তখনই আমি দেখি অনেক শীত পড়ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমি আমার হাত বের করতে পারছি না। এদিকে ঠান্ডায় আমি কাঁপছি, কিন্তু কেউ তো নেই। শেষে এইভাবেই রাতটা কাটিয়ে দিলাম, আর কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেই জানি না। তারপর চোখ খুলে দেখি মিমকে, সে আমার দিকে কেমনে যেন তাকিয়ে আছে। আমি চোখ খুলছি দেখে সেও কেমন যেন একটা লজ্জা পেল আর বলতে লাগলো, আজ আপনি কেমন আছেন? আমি বললাম জি ভালো, আপনি? মিম বলল আমিও ভালো। তা আপনার সেই লোকটি কোথায় যে আপনাকে নিয়ে এসেছিল? আমি বললাম জানি না, 3 দিন তো হয়ে গেল, সে তো আর আসলো না। মিম বলল আচ্ছা, আপনার বাবা মার কথা কি মনে পড়ে না? আমি বললাম মাঝে মাঝে পড়ে, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। মিম বলল আপনার হাতের কি অবস্থা তা জানার জন্য আবারও টেস্ট করতে দিয়েছি। আমি বললাম আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? আমি তো আপনার আপন কেউ না। মিম বলল কেন, আপন কেউ হতে হবে বুঝি? আমি বললাম আমি তো কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না। মিম বলল যখন পারবেন তখন শোধ করিয়েন। আমি বললাম আমি কিভাবে পারবো, আমি তো নিজের কাছে অসহায়, আর আজ যদি আমার হাত দুটো না থাকে তবে আমি কি করব? আমার যে আর কোথাও যাওয়ার নেই। মিম বলল আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আমি বললাম জি বলেন। মিম বলল আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছিল তা তো বললেন না। আমি বললাম আমি যদি আপনাকে তা বলি তাহলে আপনি আমার জন্য এত কিছু যা করছেন তার জন্য শুধু ঘৃণা হবে। মিম বলল আপনি না বলছিলেন আপনার ভালোবাসার মানুষের মিথ্যা অপবাদের জন্য আপনাকে তারা এত বড় শাস্তি দিয়েছে। আমি বললাম আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, তবে তাকে কখনো সরাসরি বলিনি, তবে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু পারিনি, তা যে কেন আজও নিজেও জানি না। মিম বলল তাহলে সে আপনাকে বুঝিনি আর আপনিও তাকে বলেননি, তাকে তবুও কেন এত বছর পর ভালোবাসেন? আমি বললাম আমি জানি না, শুধু এটাই জানি সে ছাড়া আর কারো আমার মনে জায়গা নেই। মিম বলল তাহলে তাকে গিয়ে বললেন না কেন, এত দূরে কেন আসলেন? আমি বললাম কারণ আমার মতো মানুষকে আর কেউ ভালোবাসে না, কারণ আমি সবার কাছে অনেক বড় অপরাধী। মিম বলল আপনি কি আবার তার কাছে যেতে চান? আমি বললাম আর ইচ্ছা নেই, কারণ জীবনে অনেক বড় একটা সময় পার হয়ে গিয়েছে, আর সে হয়তো বা অন্য কারো, তবে সে যদি আমার ভালোবাসা বুঝতে পারে তবে আমি তাকে আজীবনই আবার পাগলের মতো ভালোবেসে যাব। উনি নার্স এসে বলল ম্যাডাম একটা অবাক করা ভালো খবর আছে। মিম বলল কি খবর বলেন। নার্স বলল এনার হাতের রিপোর্ট অনেক ভালো এসেছে মনে হয়, আর তার হাতটা আবার আগের মতো ভালো হয়ে যাবে। মিম বলল কই দেখি তো রিপোর্ট। তারপর মিম নার্সের হাত থেকে রিপোর্ট নিয়ে তা দেখে বলল সত্যিই তো তার রিপোর্ট, আর কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম আমি কি আবার সুস্থ হতে পারবো? মিম বলল হ্যাঁ আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, বলছিলাম আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম তাহলে আমাকে কি আরো কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে? মিম বলল আপনার হাত পুরো ভালো হতে আরো 1 মাস সময় লাগবে, তবে আপনাকে আর 7 দিন হাসপাতালে থাকলেই চলবে। আমি বললাম সত্যি বলছেন, আমাকে আর 7 দিন থাকলেই হবে? মিম বলল তারপর মিম আর নার্স সেখান থেকে চলে গেল, আর আমি শুয়ে আছি। আজ আমার অনেক ভালো লাগছে, আজ আমার অনেক বড় বিপদ কেটে গেল, তবুও কেন জানি মাঝে মাঝে কি যেন ভেবে খারাপ লাগছে। তারপর দেখতে দেখতে আরো 7 দিন চলে গেল। এই 7 দিন অনেক কষ্ট কেটেছিল। মিম মাঝে মাঝে খাইয়ে দিত, বা 1-2 দিন কোনোভাবে শুধু পানি খেয়েই কাটিয়েছি। আর কামাল ভাইয়াও আমাকে দেখতে আসেনি। আজ আমার হাসপাতালের শেষ দিন হবে, অনেক অপেক্ষায় আছি। তারপর মিম আসলো আমার কাছে আর মিম বলল আপনি তাহলে আজ চলে যাচ্ছেন, তবে আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি, তাই কোনো ভারী কাজ হাত দিয়ে করবেন না এই মাসে, কি বুঝতে পেরেছেন? আমি বললাম জি বুঝতে পেরেছি, আর আমি সব মেনে চলার চেষ্টা করব। মিম বলল তা আপনার খেয়াল কে রাখবে? আমি বললাম কোনোভাবে চালিয়ে নিব। মিম বলল তা আপনাদের কোনো ফোন নাম্বার দিলেন না? আমি বললাম জি আমার কোনো ফোন নাম্বার নেই। তারপর আমার গাত দুটো খুলে দেওয়া হলো, অনেকদিন পর ভালো লাগছে। তখন মিম বলে উঠে আচ্ছা আপনার সাথে কি আর আমার দেখা হবে না? আমি বললাম জানি না, আপনার ঋণ আমি হয়তো বা কোনোদিনও শোধ করতে পারবো না, আপনি আমার জন্য অনেক করছেন, তবু আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, ভালো থাকবেন। তারপর আমি সেখান থেকে চলে আসি। তারপর বাসায় এসে দরজা খুলেই দেখি আমার রুমে অন্য কেউ, তা আমি দেখে অবাক। তারপর সেই লোককে বললাম ভাই এটা তো আমার রুম, আপনি এখানে কি করছেন? লোকটা বলল মানে 1 সপ্তাহ হলো আমি এই বাসা ভাড়া নিয়েছি। আমি বললাম ভাড়া নিয়েছেন মানে? আমি এই বাসায় 1 মাস আগে টাকা দিয়ে ভাড়া দিয়ে তারপর থাকছি। লোকটা বলল তা আপনি বাড়িওয়ালাকে বলেন, আমি জানি না, আমিও টাকা আগে থেকে দিয়ে উঠেছি। তারপর আমি বাড়িওয়ালার কাছে গিয়ে বললাম
আপনি আমার বাসা অন্য আরেকজনকে কেন ভাড়া দিয়েছেন? বাড়িওয়ালা বলল, তা আপনি কিছু কাউকে না বলে গেলে কি আমি বাড়ি ফাঁকা রাখবো? আমি বললাম, আমি এই কয়েকদিন হাসপাতালে ছিলাম, আর তাই বলে আপনি আমার রুম অন্য কাউকে দিবেন? এখন আমাকে অন্য কোনো রুম দেন। বাড়িওয়ালা বলল, আর কোনো রুম ফাঁকা নেই। তা আমি বললাম, তাহলে টাকা ফেরত দেন। বাড়িওয়ালা বলল, কিসের টাকা? আপনি থাকেন নাই সেটা আপনি জানেন, আর আবার টাকা কেন দিব? আমি বললাম, আমি থাকিনি বলেই তো টাকা দিবেন। বাড়িওয়ালা বলল, আমি কোনো টাকা দিতে পারবো না, আর এই ব্যাপারে আর কিছু বলবেনও না। তারপর আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর এমনিতে শরীরটাও বেশি একটা ভালো নেই, তার উপর এখনো হাত দুটোর মাঝে 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 ব্যথা করে। মানুষ কতটা খারাপ হতে পারলে এমন কাজ করতে পারে। এখন আমি কি যে করি, হাতে কোনো আর টাকাও নেই। তারপর মনে পড়লো আমি একবার কারখানায় যাই, সেখান থেকে যদি কিছু টাকা পাওয়া যায়। অনেক দিন তো সেখানে কাজ করলাম, তাছাড়া কামাল ভাইয়ের কাছে তো আমার টাকাও আছে। তাই সেখান থেকে কারখানায় যাই, আর গিয়ে কামাল ভাইয়ের সাথে দেখা। আমায় দেখে কামাল ভাই বলে, কিরে রাফি, কবে হাসপাতাল থেকে আসলি? আমি বললাম, এই তো আজই আসলাম। তা তুমি তো আমার দেখতেও গেলে না। কামাল ভাই বলল, অনেক কাজ ছিল তো তাই যাইনি। তা তোর হাত ভালো হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ তা হয়েছে, তা এখনো পুরো ভালো হয়নি। কামাল ভাই বলল, তা হঠাৎ এই সময় এখানে কেন? আমি বললাম, কামাল ভাই, আমি খুব বিপদে পড়েছি। আমি হাসপাতাল থেকে বাসায় গিয়ে দেখি বাড়িওয়ালা আমার রুমটা অন্য একজনকে ভাড়া দিয়েছে, আর টাকাও দিচ্ছে না। এখন আমি যে কি করব তা বুঝতেই পারছি না। তা আমার টাকাগুলো যদি এখন দিতে। কামাল ভাই বলল, কিসের টাকা? আমি বললাম, কামাল ভাই, তুমি এসব কি বলো? আমার বাসায় গিয়ে যে তুমি যে টাকাগুলো আনলে। কামাল ভাই বলল, তা তোর ওষুধ আনলাম না? আমি বললাম, কামাল ভাই, আমার ওখানে 50,000 টাকা ছিল, আর আমার এখন বাকি টাকাগুলো খুব দরকার। কামাল ভাই বলল, দেখ, এমন করিস না তো, আমি জানি না তোর টাকা কি হলো। আমি বললাম, ভাই, তুমি দয়া করে বুঝার চেষ্টা করো, আমার টাকাগুলো ছাড়া আমি কি করব। আর এখন তো আমি 1 মাসের আগে কারখানাতেও কাজ করতে পারবো না। কামাল ভাই বলল, তাহলে শোন, রাগ করিস না। আসলে সেদিন আমি এতগুলো টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পরে আমি তোকে ওষুধ কিনে দেই, আর তারপর ভাবলাম এত টাকা দিয়ে কি করব, এত টাকা একসাথে দেখিনি। পরে আমি ওই টাকাগুলো নিয়ে সেই দিন রাতে পতিতালয়ে যাই। আর আমি বললাম, থাক ভাই, আর তোমাকে কিছু বলা লাগবে না, আমি বুঝছি তুমি ভাই এতটা নিচে নামতে পারলে। কামাল ভাই বলল, দেখ, এখন আমি কি করব বল? আমি আসলে বুঝতে পারিনি, আর আমার কাছে আর কোনো টাকাও নেই। তখনই আমি বলে উঠি, তুমি আমার সাথে এমন করতে পারলে আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম, আর সেই তুমি আজ আমার এত বড় বিপদের সময় এমন করলে। কামাল ভাই বলল, তুই আমাকে মাফ করে দিস, আমি ঠিক বুঝতে পারিনি। আমি বললাম, ওই টাকাগুলো ছিল আমার পরিশ্রমের মূল্য, আর আজ আমার কিছুই নেই, এখন আমি কি করব? কামাল ভাই নিশ্চুপ। আমি বললাম, তা কারখানা থেকে কি আমার কোনো টাকা দিবে না? কামাল ভাই বলল, না, পুরো মাস কাজ না করলে তো বেতন দেয় না। আমি বললাম, তা এখন আমি কি করব? কামাল ভাই বলল, তা তো আমি জানি না। আমি বললাম, তাহলে আমায় কিছু টাকা দাও। কামাল ভাই বলল, আমার কাছে তো টাকা নেই। আমি বললাম, যতটুকু আছে ততটুকুই দাও। তারপর সে আমাকে 2000 টাকা দেয়। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আবার আমি কোথাও থাকার জন্য জায়গা খুঁজছি, তাছাড়া তো কিছু একটা করা লাগবে। আর আমার হাত দুটো তো পুরোপুরি ভালো না, কি যে করব তা বুঝতেই পারছি না। সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটছি, তাও কিছু করতে পারলাম না। তারপর এক জায়গায় দেখলাম একটা চাকরির নোটিশ, তবে বেতন অল্প, তা কি আর করার। কিন্তু আমার তো কোনো সার্টিফিকেটই নেই সাথে। তারপর সেখানে গেলাম, গিয়ে দেখি অনেকে আমার মতো চাকরির জন্য এসেছে। তারপর সেখানে গেলাম, সকলে এক এক করে গেল ইন্টারভিউ দিতে। সবার শেষে আমি ভিতরে গেলাম। আমি বললাম, স্যার, আসতে পারি? তাদের মধ্যে একজন বলল, জি ভাই, আসুন। তারপর আমি সেখানে গেলাম, আমাকে বসতে বলল, আমিও বসলাম। তারপর তাদের একজন বলল, দিন আপনার সার্টিফিকেট দেখান। আমি বললাম, স্যার, আমি সাথে কোনো সার্টিফিকেট আনিনি। তখনই একজন ভীষণ রাগ হয়ে বলল, সার্টিফিকেট নেই, তবে আবার চাকরি খুঁজতে কেন এসেছেন? এখানে ফাজলামি পেয়েছেন? আমি বললাম, জি না স্যার। তখনই আরেকজন বলে উঠে, আচ্ছা, আপনি কত দূর পড়াশোনা করেছেন? আমি বললাম, জি স্যার, আমি গ্রাজুয়েশন পাশ করছি। তা আপনি যে পাশ করছেন তার প্রমাণ কি? তখন আমি নিশ্চুপ। তখন স্যার বলে উঠে, আচ্ছা, আপনি কত সালে পাশ করছেন? আমি বললাম, জি স্যার, 2015 সালে। তখন স্যার বলে, কি বলেন, এতদিন আগে পাশ করছেন? আমি বললাম, জি স্যার। তা এতদিন কি কোনো চাকরি করছেন? আমি বললাম, না স্যার। তা আপনার তো কোনো সার্টিফিকেট নেই, বা আপনার কোয়ালিটি তো দেখছি না। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করি, দেখি পারেন কি না। তারপর আমাকে অনেকগুলো প্রশ্ন করলো, আমি মোটামুটি সবগুলোর উত্তর ঠিকই দিলাম।
আপনি তো বেশ ভালোই উত্তরগুলো দিলেন, তা আপনার চাকরি কি দরকার? আমি বললাম, জি স্যার, আমার চাকরিটা খুব দরকার। আচ্ছা, আপনাকে আমরা চাকরি দিলাম, আপনার মাসের বেতন হলো 15,000 টাকা, তাহলে কাল থেকে জয়েন করেন। আমি বললাম, স্যার সত্যি বলছেন? স্যার বলল, কাল সকাল 8টা বাজে অফিসে আসবেন। আমি বললাম, আচ্ছা স্যার। তারপর সেখান থেকে আমি চলে আসলাম। যাক, একটা চাকরি হয়ে গেল। এখন একটা থাকার ব্যবস্থা করতে হবে। আজকে অনেক অনেক ক্লান্ত লাগছে, একটু পর বাইরে গেলাম। বাজারে যাওয়ার পর খাবার খাওয়ার জন্য একটা হোস্টেলে গেলাম। হঠাৎ করে কে যেন আমার নাম ধরে বলে উঠে, আপনি রাফি না? আমি বললাম, জি। আপনি কে? আমাকে চিনলে না? তুমি যে জেলে ছিলে আমি সেখানকারই স্যার। আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? স্যার বলল, জি হ্যাঁ, আমি ভালো আছি। আর তুমি? আমি বললাম, জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার বলল, তা তুমি এখানে কেন? আমি বললাম, জি স্যার, এখানে এসেছি। স্যার বলল, তা তুমি তোমার বাবা মার কাছে যাওনি? আমি বললাম, না স্যার। স্যার বলল, আমি জানি তুমি অনেক বছর কষ্ট করেছিলে জেলে, আর তোমার পরিবারের কেউ তোমাকে একটু দেখতেও আসেনি এতগুলো বছর। আমি বললাম, স্যার, তারা আমাকে আজও অনেক বড় অপরাধী মনে করে। স্যার বলল, তোমার সাথে এতগুলো বছর থেকে যা বুঝছি তাতে তুমি কখনো এমন কিছুই করনি, কিন্তু তবু এতগুলো বছর শাস্তি পেলে। আমি বললাম, স্যার, আমার আর কি করার আছে বল। স্যার বলল, তা এখানে কেন আসলে? আমি বললাম, স্যার, আমার আর কেউ আপন নেই সেখানে, তাই সেখান থেকে অনেক দূর চলে এসেছি। স্যার বলে, তাই বলে সেই মিথ্যা অপবাদের জন্য নিজেকে আজও এত বড় শাস্তি দিবে? আমি বললাম, স্যার, আপনি আমার জন্য জেলে থাকতে অনেক করেছেন, তবু এতদিন শাস্তি পেয়েছি, তবে আর আজ শাস্তি দিচ্ছি না, নতুন করে বাঁচতে চাই আবারও। স্যার বলল, তা তোমার হাতের কি হয়েছে? আমি বললাম, স্যার, একটা দুর্ঘটনায় হাতে একটু ব্যথা পেয়েছি। তা স্যার, আপনি এখানে? স্যার বলল, আমি তো 2 বছর আগে সেই জেল থেকে এখানে এসেছি। তা তুমি কোথায় থাকো? আমি বললাম, স্যার, থাকার জন্য একটা বাসা খুঁজতাছি। স্যার বলল, আচ্ছা, তবে আমার সাথে এসো, তোমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেই। তারপর স্যার আমাকে তার একটা পরিচিত বাসা ঠিক করে দেয়। তারপর স্যার চলে গেল, আর আমারও চিন্তা কিছুটা কমলো। হে, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। এন্ড গাইস, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমি রাফি গল্প রিলিজ করি, যেটা অনেক পরিমাণ আপনারা সাপোর্ট দিতেছেন। তো আজকে রাফি গল্প 2 পার্ট আপলোড দিছি, বাট দিতে পারি নাই। 9টা বাজে একটা দিতাম, বাট শুট করতে পারি নাই, ঢাকাইছি, এই কারণে বিজি। 5 তারিখ সন্ধ্যা 6টা বাজে আমার চ্যানেলে সিজন 2 আপলোড হইব। আরেকটা কথা গাইস, আপনাদের বলতাছি, তো আমার নামে ইদানিং অনেক ফেক অ্যাকাউন্ট বাইরে গেছে, যারা মনে করেন আমার এভরিথিং কপি করে। এভরিথিং মানে আমার প্রোফাইল, নাম, মানে যা যা কপি করা যায় সবকিছু কপি করে। আপনারা সতর্ক থাকবেন, মনে রাখবেন যে আমি গেমিং ভিডিও দা ভয়েস আপলোড দেই, ঠিক আছে? আর গাইস, আপনারা এত তাড়াতাড়ি আমার এত ভালোবাসা দিতেছেন, যেটা বইলা বোঝানো যাবে না। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।